সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি মূলত একাদশ প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আজকে কথা বলবো এবং আমি পরিণতি সুশাসন নিয়ে কথা বলার জন্য এখানে এসেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি তার অধ্যায় নাম্বার 5 এবং তোমাদের সাথে আমাদের এটি হচ্ছে এই অধ্যায়ের 3য় ক্লাস। আজকে শিক্ষার্থীরা এই ক্লাস শেষে নাগরিকের তথ্য অধিকার কি তা বলতে পারবে, বাংলাদেশের তথ্য অধিকার আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আজকে ক্লাসের শিক্ষণফল আমাদের দুটোই, এবং আমরা যদি এই শিক্ষণফলটা শেষ করতে পারি তাহলে আমাদের একটু বোনাস থাকবে এবং সেটি আমরা ক্লাসের শেষেই দেখবো যে বোনাসটা কি রয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরিণত সুশাসন যারা তোমরা ক্লাস করছো তাদের এখানে আমরা বলছি তোমরা অ্যাটেনশন দাও এবং আমাদের গত ক্লাস যা ছিল সেটার সাথে আমরা একটু শুরু করব এবং আমরা দেখে নিই আজকে আমাদের পাঠ পরিকল্পনা কি আছে। বরাবরের মতোই আমরা যেভাবে চেষ্টা করি যে বিগত ক্লাসগুলোর একটু আমরা রিক্যাপ দেবার চেষ্টা করি। প্রথমেই আমাদের আলোচনার যে বিষয়টি থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে যেটি থাকে আজকের লার্নিং আউটকাম যেটি আছে, অর্থাৎ আমাদের আজকে শিক্ষণফল যেটি থাকবে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই আলোচনার দ্বিতীয় অংশে। এবং আলোচনা আমরা যতটুকু করব এবং বিগত আলোচনায় আমরা যা বলেছি সেখান থেকে আমাদের ইভালুয়েশন থাকবে। অর্থাৎ আমরা হয়তো কয়েকটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তোমরা আমাকে এখানে জানাবে এবং গুগল ক্লাসরুম যে প্ল্যাটফর্ম আছে সেখানে তোমরা জানাবে। এবং চতুর্থ অংশ আমরা যেটি বলি সেটিতে আমরা একটি করে তোমাদের বাড়ির কাজ দেই এবং আমরা জানি তোমরা যারা ক্লাস করছো তারা খুবই সচেতন, যেমন স্বাস্থ্য সচেতন তোমরা সচেতনতা মেনে চলছো, ঠিক তোমাদের পড়ালেখাটাও তোমরা সেভাবে মেনটেন করছো এবং সেই জায়গায় আমরা হোমওয়ার্ক দিচ্ছি এবং হোমওয়ার্কগুলো আমরা জমা নিচ্ছি গুগল ক্লাসরুমের মাধ্যমে। তোমরা সবাই জমা দিচ্ছ এবং সেটাও করবে। এবং আমরা একেবারে শেষে যেটা বলি, লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা থিঙ্ক আউট অফ দ্য বক্স চিন্তা করি। অর্থাৎ আমরা ক্লাসের শেষে একটু কথা বলার চেষ্টা করি যে আমরা কিভাবে বিশ্বমানের শিক্ষার্থী হতে পারি। অর্থাৎ আমরা এই যে পড়ালেখা করছি তার বাইরেও কি কি আমাদের জানা উচিত এবং সেগুলো জানলে আমাদের পরবর্তী শিক্ষা জীবন বলি বা পরবর্তীতে মানুষ হিসেবে আমাদের চলার জন্য আমাদের যেন সুবিধা হয় সেই রকম কিছু কথা বলার চেষ্টা করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই চলে যাই যে তোমরা যদি গত ক্লাসটা মিস করে থাকো তাহলে তাদের জন্য, এবং যারা গত ক্লাস করেওছো তাদের জন্য আমরা একটু রিক্যাপ দিচ্ছি। আমরা গত ক্লাসের একটু সামারি দেখবো যে আমরা গত ক্লাসটা কি ছিল। আমাদের গত ক্লাস ছিল আমাদের 5ম অধ্যায় অধিকার, কর্তব্য, মানবাধিকারের 2য় ক্লাস। আজকে আমাদের 3য় ক্লাস। আমরা একটু দেখি গত ক্লাসে কি ছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 2য় ক্লাসে যেটা বলেছিলাম অধিকারের শ্রেণী বিভাগ আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম। যে আমরা তো বললাম যে আমাদের মানসিক বা ব্যক্তিত্বের বিকাশের জন্য কিছু দাবি দেওয়া রয়েছে, যেগুলো পাওনা রয়েছে, যেগুলো আমাদের স্বাভাবিকভাবে আমাদের সুষ্ঠু মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য খুবই প্রয়োজন হয়। সেগুলো কি ছিল? সেগুলো অনেক কিছু ছিল, যেগুলো আমরা বললাম রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ আমাদের সবার জন্য মঙ্গল নিয়ে আসবে এবং সেগুলো আমাদের জন্য ভালো হিসেবে কাজ করবে। সেগুলোকে আমরা অধিকার বলেছিলাম এবং বলেছিলাম একটা অর্গানাইজেশন সেগুলোকে স্বীকৃতি দিবে। এবং গত ক্লাসে আমরা চেষ্টা করেছিলাম সেই অধিকারগুলোকে সুন্দরভাবে ভাগ ভাগ করে বলতে, যে এগুলা হচ্ছে সামাজিক অধিকার, এগুলো রাজনৈতিক অধিকার, এগুলো সাংস্কৃতিক অধিকার। সেটি ছিল আমাদের মূলত। আমরা প্রথমেই যেটি বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থী, অধিকারকে আমরা 2 ভাগে ভাগ করছি। এক হচ্ছে বলছি ইথিক্যাল, আর একটা বলছে হচ্ছে লিগ্যাল। অর্থাৎ আমরা নৈতিক এবং আইনগত কিছু অধিকার বলছি। অর্থাৎ কিছু কিছু অধিকার রয়েছে যে অধিকারগুলা আমাদের আইনে নেই। অর্থাৎ আমরা যেমন বলি যে আমরা বড়দের শ্রদ্ধা করতে হবে, অর্থাৎ আমাদের বাবা মা আমাদের লালন পালন করবেন, এটা বা আমাদের যারা ছোট আছে তাদেরকে স্নেহ করতে হবে, এটা কিন্তু কোথাও আইনের লেখা নেই। তুমি যদি না করো তোমার বিরুদ্ধে কোনো আইন জারি হবে না। বাট কিছু কিছু অধিকার আছে যেটা তোমার ব্যক্তিত্বের বিকাশের জন্য অবশ্যই দরকার, যেগুলোকে আমরা আইনগত অধিকার বলছি। তার ভেতরে কিছু থাকে সেগুলো সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় অধিকার, ব্যক্তিগত অধিকার। অর্থাৎ এই অধিকারগুলো আমাদের অবশ্যই দরকার। কিসের জন্য দরকার? আমাদের সুষ্ঠুভাবে গড়ে ওঠার জন্য দরকার, মানবিক বিকাশের জন্য দরকার, সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য দরকার, সর্বোপরি মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দরকার। তাহলে এই অধিকারগুলো আমরা কি বলছিলাম, যে অধিকারগুলো আছে সেগুলো আইনগত অধিকার। অর্থাৎ এইগুলা যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে আমরা যথাযথ উপায়ে সঠিকভাবে সঠিক কর্তৃপক্ষের কাছে এটা আমরা অবগত করতে পারবো এবং তারা সেটি আমাদের যেন প্রাপ্যতা নিশ্চিত হয় সেটি সম্পর্কে তারা আমাদের নিশ্চিত করতে পারবে। তার ভিতরে আমরা বলেছিলাম স্পেসিফিক ভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা যে কি কি অধিকার রয়েছে যেগুলোকে আমরা সামাজিক অধিকার বলছি। এবং প্রথম ক্লাস থেকেই আমরা বলে আসছি অ্যারিস্টটলের একটি কথা, আমরা সমাজে বসবাস করি, সামাজিক জীব। আর স্বাভাবিকভাবে আমরা বলি যে যারা সমাজে বসবাস করে না, আইদার দে আর গড অর বেস্ট। আমরা বলছি তারা হয় দেবতা নয়তো
নয়তো পশু। আমরা সামাজিক জীব হিসেবে আমাদের কিছু বা অনেক কিছু পাওনা থাকে, অনেক কিছু প্রয়োজন থাকে যেগুলো আমরা আমাদের মানবিক বিকাশের জন্য দরকার। তার সর্বপ্রথমে বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থী, জীবনের অধিকার, হ্যাঁ, ব্যক্তি অধিকার, চিন্তা করবে তার অধিকার, চলাফেরা করবে তার অধিকার, সংবাদপত্রের অধিকার, সম্পত্তির অধিকার, আইনের চোখে সবাই সমান হবে এটির অধিকার। অর্থাৎ আমাদের কিছু বিষয় যেগুলো আমাদের সামাজিক জীব হিসেবে সুষ্ঠুভাবে আমরা গড়ে উঠতে পারবো। আরো কিছু বিষয় ছিল, দেখো তোমরা পরিবার হিসেবে পরিবার গঠন করতে পারবে, ধর্মের স্বাধীনতা থাকবে, সরি, শিক্ষার অধিকার থাকবে, নিজস্ব সংস্কৃতি তুমি মেনটেন করতে পারবে সেটির অধিকার থাকবে, এবং খ্যাতি বা সম্মান লাভে তোমার একটি অধিকার থাকবে। অর্থাৎ তুমি অনেক কিছু করবে, সেখানে তুমি তুমি প্রাপ্যতা হিসেবে তুমি খ্যাতি সম্মান লাভ করতে পারবে, এটি কিন্তু তোমার অধিকার। হ্যাঁ, সম্পত্তির অধিকার থাকবে, এবং পরে আমরা বলছি তোমরা ব্যক্তি সংগঠন সংগঠন চুক্তি করতে পারবে। কিসের জন্য চুক্তি করতে পারবে? অর্থাৎ ভালোর জন্য চুক্তি করতে পারবে, মঙ্গলের জন্য চুক্তি করতে পারবে। তাহলে এই অধিকারগুলো সুপ্রিয় শিক্ষার্থী আমরা যেটা বলছিলাম যে এই অধিকারগুলো হচ্ছে আমাদের সামাজিক অধিকার। এবং আমাদের গত ক্লাসের আরেকটি বিষয় ছিল, আমরা বলেছিলাম যে অবশ্যই সামাজিকভাবে আমরা যখন বড় হতে থাকবো তখন আমাদের আরেকটি নিড এসে আমাদের কাছে চলে আসবে, যেটি হচ্ছে আমাদের প্রয়োজন। অর্থাৎ প্রয়োজনটা মেটানোর জন্য অর্থনৈতিক কিছু ব্যাপার, অর্থাৎ আমরা কাজ করব, তার ন্যায্য সময়, ন্যায্য মজুরি এবং অবকাশ আমরা যে পাবো, এগুলার যে একটি আইনগত অধিকার, সেগুলো আমরা বলেছিলাম। এগুলো সবকিছুই চলে যাচ্ছে আইনগত অধিকারের মধ্যে। অর্থাৎ আমরা আইনগত অধিকার নিয়েও কথা বলেছিলাম। এরপরে আমরা কি বলেছিলাম? যেটা বলেছিলাম, রাজনৈতিক জীব হিসেবে তোমার অবশ্যই দরকার, অবশ্যই কর্তব্য। তাহলে সেই অধিকারগুলো কি সুপ্রিয় শিক্ষার্থী? তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেগুলোকে আমরা বলেছিলাম, সর্বপ্রথম বলেছিলাম ইউর ভোট ইজ ইউর ভয়েস, ইউর ভয়েস ইজ ইউর ভোট। অর্থাৎ তুমি কি করবে? তোমার রাইটটা তুমি প্রতিষ্ঠিত করবে, তোমার ভয়েসটা তুমি রেজ করবে তোমার ভোটের মাধ্যমে, যেটা আমরা 21শ শতাব্দীতে অর্থাৎ ডেমোক্রেসিতে করছি। তাহলে আমরা কি করছি? যে আমরা আমাদের যে ভোট, যে দানের অধিকার, সেটি একটি অন্যতম রাজনৈতিক অধিকার। তুমি একটা ভূখণ্ডে একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে পারবে, এটি একটি তোমার অধিকার। তাছাড়া আমরা কি বলেছিলাম? আমাদের ওই যে অর্থনৈতিক মুক্তির জন্য আমরা সরকারি চাকরি আমরা পেতে পারি, বা সরকারি চাকরি আমরা পাবো, সেটি হচ্ছে সমতার ভিত্তিতে। বিদেশে গেলে আমরা নিরাপত্তা পাবো, অর্থাৎ আমার দেশ আমাকে নিরাপত্তা দিবে সরকারের। এবং সর্বোপরি আরেকটি বলেছিলাম, তোমরা হাইড পার্কের কথা এক্ষেত্রে আমরা বলেছিলাম, তোমাদের মনে আছে, যে আমরা সরকারের সমালোচনা করতে বলবে না, তবে তোমাদের অবশ্যই পয়েন্ট যেটা মেনটেন করতে হবে সেটা কি? সমালোচনা। তার মানে শুধু আমরা নেগেটিভ বলবো না। আমরা গত ক্লাসে বলেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সমালোচনা মানে এই বিষয়গুলো আছে, এটি এই হলে আরো বেশি ভালো হতো, আরো বেশি ভালো করা যেত, এটি সমালোচনা। শুধু নেগেটিভ কিছু কিন্তু সমালোচনা না। গঠনমূলক সমালোচনা মানে অনেক কিছু বলবো, তারপরে আমাদের সাজেশন থাকবে, আমাদের কিছু বলা থাকবে, যেগুলো দিয়ে আমরা বোঝাবো যে এগুলো দিয়ে আরো বেশি উন্নত করা যেত। অর্থাৎ আপনারা এটা তো আছে, তার চেয়ে এগুলো অ্যাড করুন যদি সময় সুযোগ হয়, তাহলে নাগরিক সুবিধা আমাদের সবকিছু বাড়বে। এটি হচ্ছে সমালোচনা। তাহলে আমরা সরকারের সমালোচনা করতে পারবো, অর্থাৎ সরকারকে ভালো কাজে। আরেকটি কথা বলেছিলাম, সমালোচনা মানে এই না শুধু খারাপ কিছুই বলবো, আমরা কিন্তু অবজারভেশন, আমরা একটা অ্যাকনোলেজমেন্টও দিব, অর্থাৎ আমরা থ্যাংক ইউ দিব, আমরা ভালো করলে ভালোও বলবো, এবং বলবো আরো এইগুলা করলে ভালো হয়। অর্থাৎ আমরা সেগুলা ফেস করব এবং বলবো যে আমার জন্য এগুলা সুবিধা হচ্ছে, আরেকটু এরকম করলে আমাদের জনগণের জন্য আরেকটু বেশি ভালো। এগুলো ছিল সুপ্রিয় শিক্ষার্থী আমাদের রাজনৈতিক অধিকার। তাহলে আমরা গত ক্লাস বিষয়গুলো দেখলাম সুপ্রিয় শিক্ষার্থী। গত ক্লাসে আমরা কোন বিষয়গুলো পড়ছিলাম, এবং সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকের আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করছি সেগুলো হচ্ছে যে আমরা তথ্য অধিকার আইনটা একটু দেখার চেষ্টা করব, যে তথ্য অধিকার আইন কি আছে সেটা আমরা একটু দেখব। নাগরিকের তথ্য অধিকার আমাদের আজকের পাঠ্য বিষয়, যেটি আমরা সুন্দরভাবে বলার চেষ্টা করেছিলাম যে নাগরিকের তথ্য অধিকারটা নিয়েই আমরা কথা বলবো। অর্থাৎ দেখব রাইটস অফ ইনফরমেশন অফ সিটিজেন, রাইট টু ইনফরমেশন অফ সিটিজেন, অর্থাৎ সিটিজেনের কোন কোন অধিকার রয়েছে যেগুলো তথ্যের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমি তথ্য জানার জন্য কোন কোন বিষয়গুলা নিয়ে আসতে পারি, অর্থাৎ আমার কোনগুলো আমার জানার প্রাপ্যতা রয়েছে, সেগুলো আমরা দেখবো। তাহলে প্রথমেই আমরা যদি দেখি যে নাগরিকের তথ্য অধিকারটা কি, আসলে আমরা কি বলছি। এটা বলার আগে আমরা যদি বলে নেই যে এই বিষয়টা কোথা থেকে আসলো। আমরা যেমন প্রথম থেকে বলছিলাম তোমাদের যে সেই নগর রাষ্ট্র বা তার আগে থেকে মানুষ একভাবে বসবাস করা শুরু করলো, তারা পরিবার গঠন করলো, পরিবার থেকে সমাজ গঠন করা শুরু করলো, সেখানে তাদের নিজের সম্পত্তির একটি ধারণা আসলো, তারা চুক্তি করলো, তারা বিবর্তন করলো, তার মাধ্যমে একটি রাষ্ট্র গঠন হলো। তাহলে আমরা বলি যে এক সময় কিন্তু এই সামাজিক জীব হিসেবে মানুষের এই যে তথ্য জানার যে বিষয়টি, এটিও কিন্তু তারা বোধ করলো যে না, এটা আমার জানা উচিত, এটা আমার অধিকার। একেবারে সেই আমরা যদি বলি রোমান সম্রাট থেকে শুরু করে আর কি, হ্যাঁ, সেই সময় যদি বলি জুলিয়াস সিজার সময় থেকেই মূলত
এই তথ্যের নাগরিকের যে তথ্য অধিকার এই বিষয়টি আলোচিত হয়ে আসছে। তারপর থেকে আমরা যদি বলি, খেয়াল করে দেখো, একজন ফিনিশ রাজনীতিবিদ আছেন, দার্শনিক আছেন, যিনার নাম হচ্ছে এল্ডার সাইডেনিয়াস। তিনি 1765 এবং 66 সালে এই কথাটি সবার সম্মুখে ভালোভাবে বা একাডেমিকলি সেটা তুলে ধরার চেষ্টা করলেন আর কি। ভদ্রলোক তিনি এই দার্শনিক এটি তুলে ধরলেন। তবে মজার বিষয় হলো, যদিও তিনি ফিনিশ দার্শনিক ছিলেন, বাট সেটি সর্বপ্রথম কোন পার্লামেন্ট স্বীকৃতি দিল সেটাকে আইন হিসেবে, সেটা কিন্তু ফিনিশ পার্লামেন্ট না, সেটা হলো সুইডিশ পার্লামেন্ট। তোমরা জানো সুইডিশ পার্লামেন্ট 1766 সালে এই যে নাগরিকের যে তথ্য জানার যে বিষয়টি সেটিকে অধিকার হিসেবে তারা স্বীকৃতি দিল এবং সেখানে একটা আইন পাশ হলো। আইনটি হচ্ছে অর্ডিন্যান্স অন ফ্রিডম অফ রাইটিংস অ্যান্ড অফ দ্য প্রেস। এই নামে একটি তারা বিষয় সামনে নিয়ে আসলো এবং সেই আমরা বলছি সুইডিশ পার্লামেন্ট, তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুন্দর একটা পার্লামেন্ট ভবন। সুইডিশ পার্লামেন্ট এটিকে সামনে নিয়ে আসলো বা সুইডিশ পার্লামেন্ট সেটাকে জনগণের জন্য একটা নিশ্চয়তা দান করলো। তাহলে সেই সময় থেকে এটি মূলত নাগরিকদের জন্য একেবারে আইন হিসেবে কাজ করা শুরু করলো। তাহলে আমরা একটু দেখে নেই যে 1766 পর থেকে আর কোন কোন দেশ এগুলাকে খুব দ্রুত স্বীকৃতি দিল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে নিশ্চয়ই কিছু সুন্দর ডেট দেখতে পাচ্ছ। তোমাদের যদি সর্বপ্রথম বলি যে আমরা গত সেঞ্চুরির কথা যদি বলি, 1966 সাল জুলাই 4, 1966 সালে হ্যাঁ ইউএসএ এটাকে নাগরিকের তথ্য অধিকার আইনটাকে স্বীকৃতি দিল এবং নাগরিকের তথ্য অধিকার আইনটাকে তারা নিয়ে আসলো আর কি আনুষ্ঠানিকভাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 1905 সাল, আমরা যদি এই ভূখণ্ডের কথা বলি, অর্থাৎ 1905 সাল, সে সময় ব্রিটিশ ভারতে এই তথ্য অধিকার আইনটির বিষয়টি চলে আসে। তোমরা খেয়াল করে দেখো যে ব্রিটিশরা আমাদেরকে শাসন করত, সে ব্রিটিশটা পেল 2000 সালে, অর্থাৎ তার পরের সালটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 2000 সালে তারা তথ্য অধিকার আইনটাকে বললো 2000 সালে, এখানে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কিন্তু তার ঠিক 100 বছর আগে 1905 সালে কিন্তু এই যে ব্রিটিশ ভারতে তাদের যে কলোনি ছিল সেখানে তথ্য অধিকার আইনটি চলে আসে। তাহলে 1905 সালে ব্রিটিশ ভারতে এবং আমরা বলছি 2000 সালে ইউকে, ইউনাইটেড কিংডম এটা আসে। তারপর 2005 সালে আমরা বলছি সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে জার্মানিতে তথ্য অধিকার আইনটি প্রবর্তন করা হয় 2005 সালে, অর্থাৎ সে সময় থেকে সেটা কার্যকর হয় যে নাগরিকরা তথ্য প্রদান এবং আদান প্রদানের ক্ষেত্রে সেটি একটি সুনির্দিষ্ট আইন মেনটেন করবে। তারপর আমরা যদি বলি 2009 সালে, হ্যাঁ আমাদের দেশ 2009 সালে এপ্রিল মাসের 9 তারিখে এটিকে আইন হিসেবে গেজেট প্রকাশ করে, অর্থাৎ এটি আইন হিসেবে কার্যকর হয় 2009 সালে। এবং 2010 সালে সেটা হচ্ছে পাকিস্তানি হয়। অর্থাৎ আমরা যে এখানে ডেটগুলো দেখতে পাচ্ছি, যে সালগুলো দেখতে পাচ্ছি, আমরা 100 বছরের প্রায়, তোমরা খেয়াল করে দেখো 100-150 বছরের ডেট আমরা যদি দেখি এখানে, তাহলে এই জায়গায় এই গত 100 বছরে এই দেশগুলো মূলত অধিকারকে বা এই যে তথ্য অধিকারকে অধিকার হিসেবে বা আইন হিসেবে প্রবর্তন করছে। তো এখানে আমি একটা মজার বিষয় তোমাদের বলে রাখি সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে ডেট আর কি 2009 তোমরা জানো, এবং এপ্রিল 9 এপ্রিল, হ্যাঁ আমরা 2009, তাহলে 9টাকে যদি আমরা কাউন্ট করি তাহলে এপ্রিল মাস হচ্ছে কত, খেয়াল করে দেখো, এপ্রিল মাসটি হচ্ছে এখানে এপ্রিল হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4, এখানে 6 এপ্রিল হবে, অর্থাৎ একটু টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু দেখো এখানে টাইপিং মিস্টেক, অবশ্যই মিস্টেক থাকতেই পারে, সেটা তোমরা একটু ঠিক করে নিবে। এখানে 2009 সাল, অর্থাৎ আমাদের এখানে বলছি যে আমরা তোমরা যখন একেবারেই ছোট ছিলে, অর্থাৎ গত দশকের শেষের দিকে, হ্যাঁ গত দশকের শেষের দিকে 2009 সালে এটি হচ্ছে এপ্রিল মাসে কার্যকর করা হয়। এবার আমরা একেবারে যদি চলে যাই যে বাংলাদেশের তথ্য অধিকার আইন, যেটি 2009 সালের কথা বলছি, যে 2009 সালে যে তথ্য অধিকার আইনটি পাশ হলো, সেই অধিকার আইনের ভিতরে কি আছে সেটি আমরা দেখবো, এবং আমাদের আজকের লার্নিং আউটকামের এটি মূলত গুরুত্বপূর্ণ বিষয় যে 2009 এর তথ্য অধিকার আইনটা কি। আমরা 2009 তথ্য অধিকার আইনের আমরা যদি খুব খেয়াল করে দেখি, তোমরা এর সংজ্ঞা দেখেই বুঝতে পারছো যে এটি মূলত তথ্য কিভাবে প্রিজার্ভ করা হবে, তুমি কিভাবে পাবে, পাওয়ার প্রসিডিওর কি, সেটা জন্য কমিশন থাকবে কিনা, সেটা দেখার জন্য কোনো প্রতিষ্ঠান থাকবে কিনা, এটাই মূলত নিশ্চয়তা দান করে। অর্থাৎ তুমি একটি তথ্য আদান প্রদান, সেটা পাওয়ার জন্য প্রাপ্যতা এবং কতটুকু পাওয়ার যোগ্য সেটি নির্ধারণ করার জন্য একটি আইন, সেটি হচ্ছে 2009 থেকে কার্যকর। অর্থাৎ তুমি কোনো প্রতিষ্ঠানে গেলে, যেটি জনগণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠান, সেখানে গেলে নির্দিষ্টভাবে কোনো তথ্য, কোনো নির্দিষ্ট উপায়ে তুমি যদি তথ্য জানতে চাও, তাহলে সেই অর্গানাইজেশন তোমাকে সে তথ্যটি জানাতে বাধ্য। 2009 সালের এই তথ্য অধিকার আইন বলে। অর্থাৎ আমরা দেখব যে তথ্য অধিকার আইনে কি আছে। প্রথমে আমরা যদি বলি তথ্য সংরক্ষণ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য সংরক্ষণ আমরা বলছি ধারা 5,
অতএব কোনো গেজেটে তোমরা দেখবে কোনো আইনের প্রথম ধারাগুলো সাধারণত তার সংজ্ঞা, কেন তথ্য, তথ্য কাকে বলবো, কিভাবে এটি সংরক্ষণ হবে, এটি বলা থাকে। তাহলে আমরা ধারা 5 যদি বলি মোটা দাগে, যে তথ্য সংরক্ষণ নিয়ে বলা হচ্ছে, অর্থাৎ কিভাবে তথ্যটা সংরক্ষণ করা হবে। এর আগে আমরা বলে নেই, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান, কোনো রাষ্ট্রীয় সংগঠন, কোনো প্রতিষ্ঠান, তাদের আদান প্রদান, তাদের কার্যকলাপ, তাদের জনগণের সাথে তাদের ডিল, তাদের সবকিছু যে বিষয়টি, সেটি আমরা এখানে তথ্য হিসেবে গণ্য করছি। তারা যেভাবে ডিল করে সেই বিষয়টি, এবং এই তথ্যগুলা যে সরকারি অর্থে পরিচালিত প্রতিষ্ঠানের যে তথ্যগুলা, নাগরিক যদি নিয়ম মেনে সেই তথ্যগুলা জানতে চায়, সেটি জানার যে অধিকার, সেগুলাকে আমরা তথ্য অধিকার বলছি, এবং সেগুলাকে যে আইন দ্বারা মেনটেন করা হচ্ছে সেগুলোকে বাংলাদেশের তথ্য অধিকার আইন বলছি। সেই জায়গাকে 5 নাম্বার ধারা আমরা বলছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, আমরা প্রথমে কি বলছি, যে সংরক্ষণ সম্পর্কিত ধারাটি হচ্ছে 5। সংরক্ষণ সম্পর্কিত ধারাটি হচ্ছে 5। তাহলে প্রথমে কি বলছে, 5 নাম্বার ধারায় উপধারাগুলো কি বলছে, যে তথ্যের ক্যাটালগ ও ইন্ডেক্স থাকবে, অর্থাৎ জনগণের অর্থে পরিচালিত যে সংগঠন, অর্গানাইজেশন, প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলা জনগণের সুবিধার্থে, জনগণের সাথে পরিচালনা করার জন্য যে তথ্যগুলা পাবে, সেই তথ্যগুলা সংরক্ষণ করবে। তথ্যগুলা সংরক্ষণ করা কিন্তু সেই মানে আইনেই বলে দিচ্ছে, তথ্য তোমাকে সংরক্ষণ করতে হবে। তোমার সাথে আমার যে বিষয়টি লেনদেন হচ্ছে, সেটি আমি পেয়েই সেগুলাকে ভ্যানিশ করে দিব তা না, সেটাগুলো সংরক্ষণ করতে হবে। এবং কি করতে হবে, ক্যাটালগ আকারে করতে হবে এবং ইন্ডেক্স আকারে করতে হবে। অর্থাৎ ইন্ডেক্স ক্যাটালগ একটা সিস্টেম, সেই সিস্টেমটা ফলো করে তথ্যগুলো তোমাকে সংরক্ষণ করতে হবে। কেন, সেটি একটু পরে দেখবো, কারণ আমার তথ্য প্রাপ্তির একটি বিষয় আছে। ক্যাটালগ এবং ইন্ডেক্সিং না হলে আমরা তথ্যগুলো খুঁজে পাবো না। তাহলে এটি সর্বপ্রথম বলছে যে সেই অর্গানাইজেশনগুলা ক্যাটালগ একটা সাইন্টিফিক ওয়েতে সেই তথ্যগুলোকে সংরক্ষণ করবে, সেগুলোকে ভ্যানিশ করবে না। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়টি বলছে কি, এগুলাকে যথাসম্ভব ইলেকট্রনিক করতে হবে, কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করতে হবে। কেন কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করতে হবে, বিকজ এখানে তোমাদের কাজ হচ্ছে যে এই যদি আমরা করি, তাহলে এগুলাকে আমরা কি করতে পারি, ডিসেমিনেট করতে পারি। সেখানে আরো বলা আছে, তথ্যগুলো সংরক্ষণ করে, কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করে, সেটা বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে লিঙ্কেজ করতে হবে। অর্থাৎ আমার যদি তথ্য সেটি বাংলাদেশে এক প্রান্ত থেকে দরকার হয়, সেটির জন্য যদি আমাকে ঢাকায় না যেতে হয়, অর্থাৎ সেন্ট্রালে না যেতে হয়, সেটি যদি সম্ভব হয়, আমি যেন এখান থেকে ইলেকট্রনিক উপায়ে মেল করে বা সেই ওয়েবসাইটের মাধ্যমে তথ্যটি পেতে পারি। সেই জন্য আমাদের বলছে ইলেকট্রনিক্স মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে তথ্যটা সংরক্ষণ করতে হবে। এটি সংরক্ষণ করার আইনে বলে দেওয়া আছে। সেটার মাধ্যমে আমাদের সুবিধা কি, সুবিধা হচ্ছে এটি আরো বেশি আদান প্রদান দ্রুত সম্ভব। আর কি সম্ভব, এটা সংরক্ষণ করা সম্ভব। অর্থাৎ ওগুলোকে যদি আমরা ডিজিটালাইজ করি, তাহলে এতগুলা তথ্য আমার এতটুকু হয়ে যাবে, আমরা সেগুলো সংরক্ষণ করতে পারবো। আরেকটি বলছে, তথ্য সংরক্ষণের জন্য সমস্ত প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো বলছি সরকারি অর্থে পরিচালিত যে প্রতিষ্ঠানগুলা, যে তথ্য সংরক্ষণের জন্য তথ্য কমিশনের নির্দেশনা অনুসরণ করবে। অর্থাৎ তারা তাদের মন গড়া উপায় নিয়ে তারা সেটা করবে না। তথ্য কমিশন থাকবে, তথ্য কমিশন একটা উপায় দিবে, একটা নির্দেশনা দিবে, প্রবিধান তৈরি করবে, সেই ধারা, উপধারা, প্রবিধান অনুযায়ী সে তথ্যগুলা সংরক্ষণ হবে। তাহলে এটি নিশ্চয়ই একটা আইনের বিষয় আছে, যে তথ্য যে বিষয়টি আছে সেগুলা আমরা সুন্দরভাবে সংরক্ষণ করবো। এখন তোমাদের মনে হতেই পারে যে ঠিক আছে, এটা তো আমাদের জন্য খুবই ভালো খবর, আমি যা চাই সেটি আমার সব প্রতিষ্ঠান আমাকে তথ্য দিতে রাজি। হ্যাঁ, আমরা এটা দেখবো, আমাদের কিছু কিছু কিন্তু কনফিডেন্সিয়াল তথ্য আছে, কিছু কিছু ব্যক্তিগত তথ্য আছে, যেগুলা জানলে আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, রাষ্ট্রের স্বাধীনতা বিঘ্ন হতে পারে। হ্যাঁ, আমরা তথ্য অধিকার মানে এই না যে আমাকে সবই বলতে হবে। হ্যাঁ, এটিও আমরা দেখবো, একটু পরেই দেখবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো মনে করছো যে না, 2009 সালে একটি খুব ভালো কাজ করা হলো, আমরা যেটাই জানতে চাই না কেন সব জানা যাবে। অর্থাৎ কালকে পুলিশকে যদি আমরা জানতে চাই যে কালকে কোন আসামিকে ধরতে আপনি চান, সেটাও আমাদের বলে দিবে, তাই তো, তথ্য অধিকার আইন অনুযায়ী? না না না, সেটা নিশ্চয়ই বলবে না। সেটির জন্য আমাদের একটা ধারা আছে, আমরা একটু পরেই দেখবো যে কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার আছে। যেমন আমি যদি বলি যে পুলিশের যে তদন্ত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তদন্ত আছে, সে তদন্তের প্রতিবেদনকে তোমাকে আগে দিয়ে দিবে, তাদের প্ল্যানকে আগে বলে দিবে যে কালকে কোন কোন আসামিকে তুমি ধরতে চাও, এটি তোমার জানার অধিকার আছে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু রাষ্ট্রের স্বার্থ জড়িত, অর্থাৎ বৃহৎ স্বার্থ জড়িত। এখানে কিন্তু একটু অবশ্যই ব্যতিক্রম আছে, যে ব্যতিক্রমকে আমরা একটু পরেই দেখবো। হ্যাঁ, অন্য একটি ধারায় দেখবো যে কিভাবে বলছে। তার আগে আমরা যতটুকু বলার চেষ্টা করলাম সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা বলছি যে তথ্য সংরক্ষণটা কিভাবে হবে, সে তার একটি নির্দেশনা। এবার আমরা দেখি পরবর্তী ধারায় কি বলছে। ধারা 6, তথ্য প্রকাশ। আমি তথ্যগুলো পেয়ে গেলাম, অর্থাৎ একটা অর্গানাইজেশন তথ্যগুলা ইন্ডেক্সিং করলো, তথ্যগুলাকে সংরক্ষণ করলো, ইলেকট্রনাইজ ডিভাইসের মাধ্যমে সেগুলো সংরক্ষণ করলো, তথ্য কমিশনের নির্দেশনা প্রবিধান মেনে তারা কাজ করলো, এবং তার পরবর্তীতে আমরা যারা স্টেক হোল্ডার, আমাদের যাদের দরকার, সেই তথ্যগুলো আমরা কিভাবে পাবো,
সেগুলো নিয়ে এখন কথা হবে, অর্থাৎ তথ্যগুলো প্রকাশ করবে কিভাবে সেটি নিয়েও সেখানে বলা আছে। তাহলে আমরা প্রথমেই বলছি অর্গানাইজেশন, অর্থাৎ সরকারি যে অর্গানাইজেশন আছে, অর্থাৎ জনগণের টাকায় পরিচালিত যে প্রতিষ্ঠান সংগঠনগুলো রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী, সেই প্রতিষ্ঠানগুলো কি করবে, ক্যাটালগ করবে, ইন্ডেক্সিং করবে, সবগুলা করার পরে তারা কি করবে, এগুলো প্রচার এবং প্রকাশ করবে। হ্যাঁ, এগুলো রেখে দিবে না, অর্থাৎ জনগণের কল্যাণে যেগুলো প্রচার প্রকাশ করা দরকার সেগুলো প্রচার প্রকাশ করবে, এটি কিন্তু সেখানে বলা আছে। হ্যাঁ, এবং প্রচার এবং প্রকাশ করার ক্ষেত্রে তারা যেগুলো জনগণের জানার সত্যি অধিকার রয়েছে সেগুলো গোপন করবে না, এবং প্রকাশ করার ক্ষেত্রে সেগুলোকে সংকুচিত করবে না। অর্থাৎ কি বলি, হ্যাঁ, সেগুলা হচ্ছে আমি সংকোচন করে সেগুলো আমরা প্রকাশ করব না, অর্থাৎ আমরা 6কে 9 বলে হাজির করব না, 9কে 6 বলে হাজির করব না, এটি করবে না। এটি তথ্যে বলা আছে। এটির জন্য তুমি যদি এরকম হয় যে তোমাকে সংকুচিত করে দেয়া হয়েছে বিশেষ কোনো কন্ডিশন ছাড়া, তাহলে তুমি কিন্তু আইনের আশ্রয় নিতে পারো, সে আইনের ধারা অনুযায়ী তুমি শরণাপন্ন হতে পারো নির্দিষ্ট এজেন্সির, যে তোমাকে গোপন করা হয়েছে বা সংকুচিত করা হয়েছে। তাহলে তথ্য প্রকাশ কি করবে, প্রচার প্রকাশ করবে, এবং সে প্রচার প্রকাশ করতে গিয়ে গোপন করবে না বা সে তথ্য সংকোচন, পরিবর্ধন, পরিমার্জন করবে না প্রয়োজনের বাইরে। তাহলে এটিও কিন্তু একটি তথ্য প্রকাশের অন্যতম একটি শর্ত আমরা বলছি। তারপর একটা কি বলছি, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সংগঠনের কথাগুলো বলছি সে সংগঠনগুলো একটা নির্দিষ্ট সময়ে প্রতিবেদন তারা দিবে, তারা কাদের সাথে কাজ করে, তাদের কার্যকলাপ কি, তারা কি সেবা দেয়, তারা কতটুকু সেবা দিল, তাদের কতটুকু সেবার অগ্রগতি হলো, গত বছরের তুলনায় তারা কত বেশি দ্রুত সেবা দিতে পারছে, জনগণ কত বেশি সুবিধা পাচ্ছে, তার রেশিওটা কি, তারা কতটুকু ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সেবা দিল, অর্থাৎ ইমেলের মাধ্যমে দিল, কতটুকু একেবারে ফেস টু ফেস দিল, এই বিষয়গুলো তারা একটা প্রতিবেদন আকারে তুলে ধরবে, অর্থাৎ এর একটা পাবলিসিটি করবে। প্রথমে যেটি বললাম, প্রচার করবে। এটিতে কি হবে, এটিতে জনগণ আরো বেশি সচেতন হবে যে এই তথ্যগুলো আমরা এখানে পেতে পারি এবং এই হারটা বাড়ছে। সেখানে কিছু অসুবিধা থাকবে, অসুবিধাগুলো কি ছিল, অসুবিধাগুলো কমানোর জন্য কোন কোন স্টেপ গ্রহণ করা হয়েছে, এগুলো সব কিছু মিলে একটা প্রতিবেদন দাখিল করবে। এটিও কিন্তু বলা আছে তথ্য অধিকার আইনে, এবং সেটি করছে, সেটির সুবিধা আমরা পাচ্ছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখছি, যে তথ্য প্রকাশ যেটি আছে বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 এর 6 ধারা অনুযায়ী এই বিষয়গুলো বলবে। আমি যে বিষয়গুলো তোমাদের সাথে কথা বলছি এর বাইরেও অনেক কিছু আছে, আমরা মোটা দাগে যে বিষয়গুলো না বললেই না, সেটি তোমাদের সাথে এখানে আলোচনা করার চেষ্টা করছি সুপ্রিয় শিক্ষার্থী। ক্লাসের এই মধ্যে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা একটু বলে নেই তোমাদের, আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে তোমাদেরকে অ্যাটেন্ডেন্স নিচ্ছি, প্লাস তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, হোমওয়ার্কগুলো আমরা নিচ্ছি এবং তোমরা অনেকেই হোমওয়ার্ক করছো। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, আমাদের মেইল আছে, তোমরা মেইল করো এবং ক্লাসরুমে তোমরা অ্যাটেন্ড করো, বিকজ গুগল ক্লাসরুমে তোমাদের হোমওয়ার্কগুলো যদি কমপ্লিট না করো, তাহলে ফাইনাল তোমাদের যখন আমরা অ্যাসেসমেন্ট নিব, সেই অ্যাসেসমেন্টে তোমরা পেছনে পড়ে থাকবে। তোমাদের কোনো প্রবলেম হলে মেইল করে আমাদের কাছ থেকে সমাধান নিতেই পারো, এটি তোমাদেরকে বলা হচ্ছে। তোমরা এখানে অবশ্যই সংযুক্ত হও এবং সাথে সাথে কলেজের কার্যক্রমের সাথে সংযুক্ত হও, এটি তোমাদেরকে বারবার বলে আসছি। এবং এটির ভিত্তিতে পরবর্তী যখন আমরা অ্যাসেসমেন্ট করব, তখন তোমাদের কিন্তু বলার সুযোগ থাকবে না যে স্যার আমরা তো একেবারে ফেস টু ফেস উপস্থিত ছিলাম না, আমাদেরকে একটু মার্সি করা হোক। আমরা কিন্তু বারবার প্রতি ক্লাসে তোমাদের রিমাইন্ড দিচ্ছি, রিমাইন্ডার আমরা সেট করে রাখছি যে তোমরা এখানে অ্যাড হও এবং সেখানে তোমরা সংযুক্ত থাকো। এবং আমরা এখানে বলছি তোমাদের এখানে লাইভ কমেন্টস যেটা আছে সেখানে তোমরা তোমাদের মেল আইডি বা তোমাদের জানানটা দাও, এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে সেই কোয়ারিজগুলো সেখানে তোমরা ছেড়ে দাও আর কি। আমরা পরবর্তীতে দেখে সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি এখানে কি আছে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আরেকটু কথা বলার চেষ্টা করব। তোমরা দেখছো যে এর মধ্যে আমরা বললাম যে নীতি নির্ধারণ করবে, প্রবিধান তৈরি করবে, আইনগুলাকে মেনটেন করবে। কোন অর্গানাইজেশন দেখবে এগুলা, যে সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা? কে দেখবে? অথরিটি কে? আমি সঠিকভাবে আইন প্রণয়ন তথ্যগুলা সংরক্ষণ করছি কিনা, ক্যাটালগ ঠিক আছে কিনা, আমি একজন স্টেক হোল্ডার হিসেবে, সেবা গ্রহীতা হিসেবে যখন যাই তখন আমি কোনো হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কিনা, এগুলা কে দেখভাল করবে? দেখভাল করার জন্য একটা কমিশন থাকবে। দেখো, তথ্য কমিশন নামে একটি কমিশন থাকবে, যে কমিশনটি গঠিত হবে। তখন বলা হয়েছিল যে এটি কার্যকর করার অনধিক 90 দিনের মধ্যে একটা কমিশন গঠিত হবে, যেটি তথ্য কমিশন নামে থাকবে, যেটি হেডকোয়ার্টার থাকবে ঢাকায় এবং প্রয়োজনে সেটি বাংলাদেশের অন্য জায়গায় এটার অফিস বর্ধিত করতে পারবে, এটি বলা আছে। তাহলে তথ্য কমিশনে কে কে থাকবে এখানে তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থী। এখানে দেখা যাচ্ছে আমরা বলছি যে 3 জন থাকবেন, একজন প্রধান তথ্য কমিশনার এবং আর 2 জন হচ্ছে তথ্য কমিশনার নিয়ে 3 জনের একটি কমিশন থাকবেন। এবং এখানে বলা হচ্ছে, তোমরা খেয়াল করে দেখো সুন্দরভাবে, অবশ্যই অনন্য একজন মহিলা থাকবেন, অর্থাৎ এখানে একজন লেডি অফিসার থাকবেন। 3 জন
তিনজনই লেডি অফিসার হতে পারেন, কিন্তু তিনজনই কে এখানে তিনজনই কি তাহলে আমাদের জেন্টস অফিসার হতে পারবেন, জেন্টস কমিশনার হতে পারবেন? তোমাদের কি মনে হয় যে এখানে বলছে অনন্য একজন লেডি অফিসার থাকবেন, অর্থাৎ একজন প্রধান তথ্য কমিশনার এবং দুইজন কমিশনারের সমন্বয়ে একটি তথ্য কমিশন গঠন হবে। তাহলে এখানে তোমাদের খেয়াল করে দেখো, শর্ত হচ্ছে অনন্য একজন লেডি অফিসার থাকবেন। তাহলে এখানে কিন্তু তিনজনই লেডি হতে পারেন, মহিলা হতে পারেন, কিন্তু তিনজনই কিন্তু পুরুষ হতে পারেন না, অর্থাৎ একজন অবশ্যই মহিলা থাকবেন। এই যে একটা শর্ত, এই শর্ত দিয়ে বলা হলো যে তথ্য কমিশন গঠন করা হবে, যে কমিশনের কাজই হবে এই সমস্ত বিষয় আইনগুলাকে সঠিকভাবে কাজ করানো, কোনো অভিযোগ থাকলে সেগুলাকে মোকাবেলা করা, অনুযোগ থাকলে সেগুলাকে অ্যাড করা, সেগুলোকে আলোচনা করা, পর্যালোচনা করা, সময়ের সাথে সাথে সেগুলোকে আপ টু ডেট করা, এবং সেগুলো যদি দরকার হয় সেটা সুপারিশ সেটা করা। এবং তিনারা কিভাবে নিয়োগপ্রাপ্ত হবেন? রাষ্ট্রপতি এই কমিশনারদের নিয়োগ দিবেন, অর্থাৎ রাষ্ট্রপতির আদেশে বা রাষ্ট্রপতি এই যে কমিশনার আছে তাদেরকে নিয়োগদান করবেন। এটি হচ্ছে তথ্য কমিশন, যেটি অন্যতম আরেকটি আমরা বলছি যে আরেকটি বৈশিষ্ট্য বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 এর। কেন? কারণ কমিশনটা অবশ্যই দরকার, কারণ একটা অথরিটি না থাকলে সেটা দেখবে কে, সেটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, গবেষণা সেগুলোকে ইমপ্লিমেন্ট কে করবে, সেটির জন্য এই তথ্য কমিশন। এবার আমরা বলি সুপ্রিয় শিক্ষার্থীদের, যেটা আমরা প্রথমেই বললাম যে তথ্য অধিকার আইন আমরা পড়ছি, তোমাদের মনে হতে পারছে যে আমরা আজকে থেকে সব জেনে যাব, আমরা বিভিন্ন জিনিস জানবো যেগুলো হচ্ছে কেউ জানার দরকার নেই। হ্যাঁ, ওই যে বললাম তোমরা কিছু বিষয় জানার হয়তো বলতেই পারো যে আমি আজকে স্যার পড়ালো যে তথ্য অধিকার আইন, আমাকে এই তথ্যগুলো দিতে হবে। তুমি কি বললো কালকে কোন কোন আসামিকে ধরবেন আমাকে একটু বলে দেন, পুলিশ স্টেশনে গিয়ে বললে। পুলিশ স্টেশন নিশ্চয়ই বাধ্য না তোমার এই তথ্যগুলা দিতে। তাহলে কেন বাধ্য না সেটি আমরা দেখবো যে এই ধারার সাথে কি বলা হচ্ছে, অর্থাৎ যেসব তথ্য প্রকাশ বা প্রদান বাধ্যতামূলক না, তুমি তোমার জন্য সেই তথ্যগুলা বাধ্যতামূলকভাবে আবেদন করতে পারবে না সেগুলো পাওয়ার জন্য। সেগুলোকে আমরা একটু দেখি ধারার সাথে কি বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, এই যে একটা অর্গানাইজেশন, আমরা একটা রাষ্ট্রকে একটা অর্গানাইজেশন বলছি, এই অর্গানাইজেশনের সিকিউরিটি, এর প্রায়োরিটি সবকিছু সবার আগে। হ্যাঁ, যদি অর্গানাইজেশন না থাকে তাহলে কিন্তু আমাদের সবকিছু ভেস্তে চলে যাবে। তাহলে আমরা এখানে কি বলছি? রাষ্ট্রের অখণ্ডতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের স্বাধীনতা, এইগুলা নিয়ে কোনো অসুবিধা হয়, কোনো ঝামেলা হয়, এই রকম কোনো তথ্য তুমি পেতে মানে তোমাকে দিতে বাধ্য না সেই অর্গানাইজেশন বা রাষ্ট্র। অর্থাৎ স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য যে ইনফরমেশনগুলো খুবই কনফিডেন্সিয়াল, খুবই রিজার্ভ করে রাখা হয়, সেগুলো তুমি পেতে কি তুমি অবশ্যই পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করলে তোমাকে দিতে সে অর্গানাইজেশন বাধ্য না। এটি সর্বপ্রথম আমরা রাষ্ট্রের বিষয়টা বলছি। তাহলে আরেকটা কি বিষয় বলছি দেখো, গোপনীয় আর্থিক তথ্য। তার ভিতরে আমি রাষ্ট্রের বিপরীতে যদি বলি তো রাষ্ট্রের বিষয় বললাম, রাষ্ট্রের সাথে আন্তর্জাতিক কোনো বিষয়, আন্তর্জাতিক কোনো সংগঠন, বা আমি যদি বলি কোনো সংগঠন, তাদের যে নীতিগুলো আছে, তাদের যে কিছু ইনফরমেশন আছে যেগুলো রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত, অন্য রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য সেটা গোপন রাখা দরকার। অর্থাৎ তাদের এবং আরেকটি রাষ্ট্রের ভিতরে কোনো সিকিউরিটি রিলেটেড কোনো হচ্ছে ইনফরমেশন, এগুলোও কিন্তু তোমাকে দিতে বাধ্য না। এগুলোও রাষ্ট্রের সুবিধার্থে কি করা হবে, সেগুলোকে কনফিডেন্ট করে রাখা হবে, অর্থাৎ কনফিডেন্সিয়াল ইনফরমেশন হিসেবে সেগুলোকে আলাদাভাবে রিজার্ভ করা হবে, যেটা একটা নির্দিষ্ট অথরিটি ছাড়া সেই ইনফরমেশনগুলো কেউ দেখতে বা সেগুলোকে শেয়ার করতে পারবে না। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত আরেকটা বলছি, গোপনীয় আর্থিক তথ্য। অর্থাৎ আমি যদি এই বছরই বলে দিই যে সামনের বছর আমার আর্থিক লেনদেন, অর্থাৎ কর, শুল্ক, ইনকাম ট্যাক্স, তারপরে হচ্ছে আমার কর আরোপ কি হবে, এগুলো যদি এই বছরই বলে দিই যে সামনের বছর রেট বাড়বে বা কমবে, তাহলে কি হবে? তাহলে একটু দেখবে যে আমাদের বিজনেস অথবা আর্থিক প্রতিষ্ঠানগুলো একটি অরাজকতা শুরু হবে। অর্থাৎ আমরা যদি সামনেই দেখি যে না আমার এত বেশি কর ধার্য করা হবে, তাহলে সেটা আগেই তারা অ্যাসেসমেন্ট করে অনেক বেশি ঝামেলায় পড়বে। বা এই বিষয়গুলো কিন্তু কখনো সরকার মানে বলেন না, ঘটা করে বলেন না। হ্যাঁ, ঘটা করে বলার প্রয়োজন নেই, কারণ বললে এখানে একটি অসচ্ছলতা বা এখানে অ্যাকাউন্টেবিলিটি বলি বা এখানে একটু ঝামেলা হয়। তাহলে যে আর্থিক গোপনীয় তথ্য আছে সেগুলো বলেন না, সেগুলা সরকার বা সরকারি প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলা সেগুলোকে রিজার্ভ করে রাখে। সেগুলোকে হঠাৎ করে বলা হয় যে না এখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এটা হচ্ছে এটার হার, এটা এখন থেকে এই দিনের মধ্যে এটা হবে। এটিও সরকারের এই যে বলছি আর্থিক যে সচ্ছলতা বা আর্থিক বিষয়গুলোকে আরো বেশি অ্যাকাউন্টেবল করার জন্য এটি করা হয়। অর্থাৎ এই রিলেটেড যদি কোনো তথ্য থাকে সেটি তুমি আবেদন করলেও সেই প্রতিষ্ঠান তোমাকে দিতে বাধ্য না, কারণ এটির সাথে রাষ্ট্রীয় অর্থাৎ বৃহৎ একটি স্বার্থ জড়িত। তারপরে আমরা আরেকটু বিষয় দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা, যেটি প্রথম থেকে বলে আসছি, আইন প্রয়োগে গোপনীয় তথ্য। অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা যেগুলো আছে, যারা দেশের সেফটি সিকিউরিটি নিয়ে কনসার্ন, তারা তাদের কার্য পরিচালনা করার জন্য তোমাকে অবশ্যই তাদের আগের এই গোপনীয় তথ্যগুলো দিয়ে দিবে না। হ্যাঁ,
দিয়ে দিবে না যে তোমার এত তুমি বৈদেশিক নীতি হিসেবে অন্য দেশের সাথে এই নীতিগুলা নিচ্ছ, তুমি এগুলা রিজার্ভ করছো, অথবা তোমার হচ্ছে ক্রিমিনাল লিস্টটা কাকে কাকে সামনে এক সপ্তাহের মধ্যে কাদেরকে তুমি অ্যাক্টিভ করতে চাও, সেগুলা নিয়ে কিন্তু তুমি কথা বলবে না। হ্যাঁ, সেগুলা কিন্তু তুমি একেবারে ইমপ্লিমেন্টে চলে যাবে, সরাসরি অ্যাকশনে চলে যাবে, তুমি সেগুলাকে পাবলিসিটিতে যাবে না। এটিও কিন্তু সরকার তোমাকে দিতে বাধ্য না, বা একটা অর্গানাইজেশন দিতে বাধ্য না। তাহলে আমাদের কি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখছি যে আইন প্রয়োগে গোপনীয় তথ্য, গোপনীয় আর্থিক তথ্য বা রাষ্ট্রের অসুবিধা হতে পারে এমন কোনো কিছু তথ্য তুমি পেতে চাইলেও তুমি পেতে পারবে না, এগুলো কনফিডেন্সিয়াল বিষয়। তাহলে আমরা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ধারা 7, যে তথ্যগুলা তুমি প্রকাশ বা প্রদান করার জন্য তুমি কাউকে চাপ দিতে পারবে না। এটি ছিল আমাদের অন্যতম আরেকটি বিষয়। আমরা আরেকটু দেখি সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য প্রাপ্তির উপায়, যেটা ধারা 8, অর্থাৎ আমরা এত তথ্য সংরক্ষণ করলাম, নিয়ম কানুন সবকিছু বলে দিলাম যে কে পাবে কে পাবে না, সেটি যদি আমরা বলি সুপ্রিয় শিক্ষার্থী তাহলে কিভাবে করব? আমরা দেখবো সেটি পাওয়ার জন্য উপায়টা কি। পাওয়ার জন্য সর্বপ্রথম বলি একটা নির্দিষ্ট ফর্ম আছে, নির্দিষ্ট ওয়ে আছে, তোমাকে সেই ওয়েটা মেনটেন করতে হবে। সে মেনটেন করে সেই ওয়েটা কমপ্লিট করলেই তুমি তথ্যগুলো পাবে। তাহলে আমরা একটু দেখে নিই আমাদের কি ওয়েটা আমরা মেনটেন করব। প্রথমে বলছি যে এটা লিখিত একটা আবেদন থাকতে হবে, আইদার ইলেকট্রনিক অর হচ্ছে আমি যদি বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দ্যাট মিনস খাতা কলমেই হোক, তোমার হচ্ছে তুমি মেইলের মাধ্যমে তোমাকে লিখিত সুনির্দিষ্টভাবে সবকিছু উল্লেখ করতে হবে, যে তুমি লিখিতভাবে সেটা বলবে, সেটা আবেদন করবে। কেমন? তাহলে কি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম কথাই হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে লিখিতভাবে, সেটা মেইলে হতে পারে, সেটা সরাসরি হতে পারে। তারপরে আমরা আরেকটা বলি তথ্য প্রাপ্তির অনুরোধ ফিস। আমরা একটু পরে দেখবো অনুরোধ ফিসটা কি, অর্থাৎ যদি তথ্য প্রদানকারী অফিসার মনে করেন এই তথ্য প্রদান করার জন্য তোমাকে কিছু ফিস দিতে হবে, তাহলে তিনি নির্ধারণ করবেন এবং তুমি আবেদন করার 5 কার্য দিবসের মধ্যে তোমাকে অবগত করবে, এবং অবগত করার পরে কি করবে, তোমাকে সেটা পরিশোধ করতে বলা হবে। তুমি যদি পরিশোধ করো তাহলে সেটি তোমার কাছে প্রকাশ করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী কি বলা হচ্ছে, যে তোমাকে তথ্য প্রাপ্তির অনুরোধ ফিস যদি প্রদান করতে হয় তাহলে সেটি তোমাকে প্রদান করতে হবে, এটিও আরেকটি শর্ত। আরেকটি বলছে বিনামূল্যে তথ্য। হ্যাঁ, সব তথ্য পাওয়ার জন্য তোমাকে তথ্য প্রদান ফিস দিতে হবে না, এবং অর্গানাইজেশনকে বলে দেয়াই আছে যে যে তথ্য প্রদান করা বিনামূল্যে প্রদান করতে হবে সেটার একটি ইন্ডেক্স বা সেটার একটা তালিকা কিন্তু তারা প্রকাশ করবে তাদের প্রতিবেদনে। অর্থাৎ জনগণ জানবে যে আমি এই তথ্য নিতে হলে আমার কোনো ফিস লাগে না। অর্থাৎ এটি হচ্ছে প্রাপ্তির জন্য, অর্থাৎ তুমি নির্দিষ্ট ফর্মে আবেদন করবে, তুমি সেটা ইমেইলে হতে পারে, সেটা লিখিতভাবে হতে পারে, এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি সে তথ্য প্রদানের জন্য কোনো ফিস দরকার হয় সেটি তোমাকে 5 কার্য দিবসের মধ্যে জানাবে, তুমি যদি পূরণ করো নির্দিষ্ট কার্য দিবসের মধ্যে তোমাকে তথ্যটা প্রদান করবে। এবং আরেকটি বলছি বিনামূল্যে যে তথ্যগুলো তুমি পাওয়ার অধিকার রাখো সেগুলোর একটি তালিকা তারা প্রকাশ করবে, এবং সেটি দেখে তুমি তথ্য প্রাপ্তির আবেদন করতে পারো। এটি ধারা 8। এবার আমি বলি যে তথ্য প্রদানটা করা হবে কি হবে। আমরা সবকিছু রেডি হয়ে গেল, অর্থাৎ আমরা অ্যাপ্লিকেশন করলাম, এখন আমি তথ্যটা চাচ্ছি, তাহলে সেটা কি কি শর্তে আমরা তথ্যগুলো পেতে পারি, এই অধিকারগুলো আমরা কাজে লাগাতে পারি। তাহলে সেটা কি হয় সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে বলছি তথ্য প্রাপ্তির নির্দিষ্ট উপায় মেনে আমি যদি আবেদন করি তার 20 কার্য দিবসের মধ্যে আমি তথ্যটা পাওয়ার জন্য আমরা বলতে পারি, এবং তথ্য যে প্রদানকারী কর্মকর্তা তিনি 20 কার্য দিবসের মধ্যে আমাদের সেই তথ্যটি প্রদান করবেন। এটি হলো প্রথম প্রাপ্তির শর্ত। বাট এখানে আরো বেশি শর্ত আছে। যদি ওই তথ্যটি প্রদান করতে অন্য কোনো ইউনিটের সহযোগিতা দরকার হয় তাহলে কিন্তু সময়টা একটু বাড়বে। সেটি কি হবে, 30 কার্য দিবস লাগবে। অর্থাৎ একটি ইউনিটের সাথে যদি আরেকটি ইউনিটের সংযোগ রক্ষা করে কোনো তথ্য প্রদান করতে হয় তাহলে তথ্য প্রদানকারী কর্মকর্তা 30 কার্য দিবস সময় পাবেন তোমাকে সে তথ্যটি প্রদান করতে। তাহলে আমরা বললাম যে সেটি যদি সিঙ্গেল ইউনিটের কাজ হয় তাহলে 20 কার্য দিবসের ভিতরে পেয়ে যাবে, এবং সেটা যদি ডাবল ইউনিটের কাজ হয় বা মাল্টিপল হয় তাহলে তার আরো বেশি তথ্য এখানে সময় অ্যাড হবে। আমরা আরেকটা দেখি, যদি এমন হয় তুমি সেটা তথ্য প্রকাশ করার জন্য তুমি আবেদন করলে এবং সে তথ্যটি যদি তথ্য প্রদানকারী কর্মকর্তা মনে করে এটি তোমাকে প্রদান করা যুক্তিযুক্ত নয় বা সেটি তুমি পাওয়ার অধিকার রাখো না, সেটি যদি কনফিডেন্সিয়াল কিছু হয়, তাহলে 10 কার্য দিবসের মধ্যে তোমাকে জানাবেন যে না, এই বিষয়ে তথ্য তোমাকে প্রদান করা হবে না। 10 কার্য দিবস। হ্যাঁ, আমরা মনে রাখবো আমরা এখানে কার্য দিবসের কথা বলছি। অপারগতায় সেজন্য 10 কার্য দিবসের মধ্যে সেই অধিকার সেই তথ্য অধিকার যে কর্মকর্তা আছে সেটি তোমাকে জানিয়ে দিবে। তারপরে আমরা যদি বলি যদি জরুরি কোনো বিষয় হয় তাহলে কি আমরা 20 দিনের জন্য ওয়েট করব? কারো ফাঁসি, কারো জেল জরিমানা, কারো জন্ম মৃত্যু এর সাথে জড়িত, তাহলে কি সেটা আমরা 24 ঘন্টার বা 24 দিন বা 30 দিনের জন্য ওয়েট করলে তার জেল জরিমানা থাকবে, তার জীবন থাকবে না? এখানেও কিন্তু আমাদের একটি বিষয় আছে। দেখো, সবকিছু মেনটেন করে আমাদের একটা আইন বলা হচ্ছে জরুরি তথ্য হলে 24 ঘন্টার মধ্যে প্রাথমিক ইনফরমেশন তুমি পেয়ে যাবে।
হয়তো সেটার ফাইনাল কিছু পেতে তোমার সময় লাগবে, বাট জরুরি যদি হয়, যেমন আমি বলছি জেল, জরিমানা, তারপরে তোমার জীবন রক্ষা, এরকম যদি কিছু হয়, তাহলে তুমি 24 ঘন্টার মধ্যে প্রাথমিক তথ্যটা পেয়ে যাবে। প্রাথমিক 24 ঘন্টার মধ্যে তোমাকে দিয়ে সেটাকে স্টেপ তুমি করতে পারো আর কি। হ্যাঁ, অর্থাৎ আমরা বলছি জরুরি যদি কিছু হয় তাহলে সেটির এমার্জেন্সি টাইম হচ্ছে 24 আওয়ার্স। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা বলছি প্রয়োজনীয় মূল্য নির্ধারণ। আমি এর আগেও বললাম যে তোমাকে কি করা হবে, তুমি যে অ্যাপ্লিকেশনটা করলে সেই অ্যাপ্লিকেশনটার যদি ওই তথ্য প্রদানের জন্য তোমাকে কোনো ফিস প্রদান করতে হয় তাহলে হ্যাঁ, তোমাকে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করতে হবে এবং মূল্য নির্ধারণ করে সেটাকে তাকে জানাতে হবে। কেমন? জানানোর পরে তিনি যদি পরিশোধ করেন তাহলে সেটি কি হবে, পরিশোধ করার পরে সেটি তোমরা পেয়ে যাবে, অর্থাৎ সে তথ্যটা পেয়ে যাবে। অর্থাৎ প্রয়োজনীয় মূল্য নির্ধারণ করতে পারো। তথ্য প্রদানকারী যিনি কর্মকর্তা রয়েছেন তিনি সেটির গুরুত্ব বিবেচনা করে সেটির সাথে যোগ মানে সবকিছু আলোচনা পর্যালোচনা করে সেটার যদি কোনো প্রয়োজনীয় ফিস থাকে সেই ফিসটা তিনি কিন্তু তোমাকে বলতে পারেন যে এই ফিসগুলো আপনাকে পরিশোধ করতে হবে, এবং তুমি যদি ফিস পরিশোধ করো তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। অর্থাৎ দেখো, তথ্য প্রদান পদ্ধতিও আছে, আমরা পদ্ধতিগুলো বললাম যে 20 দিন, যদি সেকেন্ড যদি মাল্টিপল ইউনিট হয় তাহলে 30 দিন, না পারলে 10 দিনের মধ্যে জানাবে। তারপরে তোমাকে হচ্ছে 5 দিনের মধ্যে তথ্য ফিস প্রদান করতে বলবে। 5 কার্য দিবসের মধ্যে 24 ঘন্টার মধ্যে জরুরি তথ্য হলে জানাবে। এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে সেখানে বলা আছে তথ্য প্রদান পদ্ধতিতে। তাহলে আমাদের মোটা দাগে কি ছিল সুপ্রিয় শিক্ষার্থীরা? মোটা দাগে আমরা বলতে পারি যে এই পর্যন্ত, একবার তথ্য প্রাপ্তি পর্যন্ত কিন্তু আমরা একটি খুব সুন্দর বাংলাদেশ তথ্য অধিকার আইন 2009 এর যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই চ্যাপ্টার পড়ছি অধিকার, কর্তব্য এবং মানবাধিকার। অধিকারের যে বিষয়গুলো আমরা প্রথমে চেষ্টা করেছি অধিকার কি সেটা বলার জন্য, তারপরে অধিকারের শ্রেণী বিভাগ, এবং আমাদের দেশে অধিকার প্রাপ্তির জন্য একটি আইন রয়েছে, সেই আইনের আমরা ইনস অ্যান্ড আউটস ব্যাখ্যা করার চেষ্টা করলাম আর কি, যে এর ভিতরে কি আছে, কিভাবে পাবো, কিভাবে সংরক্ষণ হবে, কোনগুলো আমরা পেতে নাও পারি, কোনগুলো না পাওয়া উচিত, পেতে হলে আমাদের কখনো মূল্য পরিশোধ করতে হবে কিনা, এবং সেগুলো যদি খুব ইমার্জেন্সি হয় সেটা কিভাবে পাবো, এগুলো আমরা সবকিছু কথা বললাম সুপ্রিয় শিক্ষার্থী। এটি ছিল আমাদের লার্নিং আউটকামের দ্বিতীয়টি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বলেছি যে আমাদের একটু বোনাস থাকবে আজকে ক্লাসের, আজকে লার্নিং আউটকামের আমাদের বোনাস আছে, যেটা আমরা প্রথমে আলোচনা করিনি, বা প্রথমে আমাদের যে লার্নিং আউটকাম ছিল সেখানে আমরা বলিনি, কিন্তু আমাদের একটি বোনাস আছে। অর্থাৎ আমরা সেকেন্ড পার্ট কি, অধিকার, কর্তব্য। কর্তব্য নিয়ে আমরা একটু কথা বলবো, যদিও আমরা একটু বললে হয়, আমরা যদি বলে দেই যে তোমাদের একেবারে প্রথম এবং দ্বিতীয় ক্লাসে যদি বলি, আমরা একটা মুদ্রা রিপিট ওপিট বলেছিলাম। হ্যাঁ, অর্থাৎ অধিকার হচ্ছে মুদ্রা রিপিট, কর্তব্য হচ্ছে মুদ্রার ওপিট। অর্থাৎ আমি যদি বলি তোমার কাছে একটা মুদ্রার এক পাশ তুমি ঘষে একেবারে ব্ল্যাঙ্ক করে ফেলো, তাহলে সে মুদ্রার যেমন কোনো মূল্য থাকে না, হ্যাঁ, স্বাভাবিকভাবে বিনিময়ের জন্য কোনো মূল্য থাকে না, ঠিক অধিকার কর্তব্যও কিন্তু তেমন। যদি অধিকার এবং কর্তব্য দুই পাশে ভালোভাবে কাজ না করে তাহলে কিন্তু একভাবে থাকে না। আমরা সেটি একটু দেখবো। তাহলে আজকে আমাদের ক্লাসের বোনাসটা কি সুপ্রিয় শিক্ষার্থী? নাগরিকের কর্তব্য। এখন আমি যেটা বলছি, তোমাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি। 30 সেকেন্ডের ভেতরে তোমরা কি করবে, তোমাদের সেই যে তথ্য অধিকার আইন 2009 এটি একটু তোমরা রিকল করার চেষ্টা করবে। অর্থাৎ তোমরা যেই জিনিসগুলো লিখে নিলে, অর্থাৎ যে ধারাগুলো আমরা বললাম তার শিরোনামগুলো একটু তোমরা নিজেরা একটু নিজেদের মাইন্ড ম্যাপ করে একটু লিখে ফেলবে 30 সেকেন্ডে। কত কত ধারা বললাম এবং ধারার শিরোনামগুলো কি, একটু 30 সেকেন্ডে তোমরা মাইন্ড ম্যাপিংটা করে ফেলো। আর আমরা তোমাদের এই সময় দিচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই তোমাদের যে এক্সারসাইজ বুক আছে সেখানে তোমরা লিখে ফেলেছো। তোমাদের আমি যেটি বললাম, আমরা এবার যদি স্লাইডে দেখি তাহলে কি দেখছি সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি সেটা একটু খেয়াল করি। আমরা যেটি বোনাস বলেছিলাম তোমাদের সাথে, আজকে আমাদের লার্নিং আউটকাম নিয়ে একটু বোনাস থাকবে, সেটি কর্তব্য। আমরা একটু চেষ্টা করি যে কর্তব্যটা আসলে কি। আমরা ওই যে বললাম অধিকারের ঠিক বিপরীতটা, আমার যেটি অধিকার সেটি তোমার কর্তব্য। অর্থাৎ আমার অধিকার পাওয়ার জন্য, এই অধিকারগুলো পাওয়ার জন্য কিছু কাজ আছে যেটি আমার পক্ষ থেকে হওয়া দরকার, সেগুলোকে আমরা কর্তব্য বলছি। সেগুলোকে প্রথমে আমরা কি বলেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, সেটি থাকবে সেই অধিকারের মতোই নৈতিক থাকবে এবং আইনগত থাকবে। তোমার কিছু নৈতিক অধিকার, কর্তব্য রয়েছে যেগুলো তোমাকে করতে হবে, যেটি আমরা বলেছিলাম অধিকারের ক্ষেত্রে। তুমি যেমন মনে করো তুমি সিনিয়র, তুমি সম্মান পাওয়ার যোগ্য, সালাম পাওয়ার যোগ্য, ঠিক জুনিয়র হিসেবে তোমার কর্তব্য হচ্ছে কি, সালামটা দেয়া।
হ্যাঁ, এইরকম ভাবে আরেকটি আছে যেটি আমরা বলছি আইনগত কর্তব্য, অর্থাৎ কিছু কিছু বিষয় আছে তুমি না করলে তোমাকে আইনের তুমি দ্বারস্থ হতে পারো, অর্থাৎ অন্য কেউ হতে পারে। যেমন আমি যদি বলি তোমার অধিকার, তুমি মনে করছো তোমার মানবিক বিকাশের জন্য তোমার এখন সাংস্কৃতিক চর্চা করা দরকার, সেজন্য রাত 2টার সময় তুমি উচ্চ স্বরে তুমি তুমি সাংস্কৃতিক চর্চা করছো, তাহলে কি এটি তোমার অধিকার? এবং এই যে অধিকার, হ্যাঁ, এই অধিকারটি তুমি যদি মেনটেন করতে চাও তাহলে তোমার কর্তব্য কি ছিল? দেখো, তুমি তোমার কর্তব্য ছিল না তুমি তোমার লেভেলে সেটিকে চর্চা করা। রাত 12টার সময় নিশ্চয়ই উচ্চস্বরে বাজানোর জন্য তোমাকে বলা হয়নি। এই কর্তব্য তুমি যদি পালন না করো তাহলে কিন্তু অন্যজন এসে তোমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তুমি যদি 9 ফোন করে বলো যে আমার ঠিকানায় এই, আমার পাশের বাসায় রাত 10টা এখন বাজে, বা রাত 12টা 1টা এই সময় উচ্চ স্বরে তারা গান বাজনা করছে, তাহলে কিন্তু ঠিক পুলিশ এসে তোমাকে ওয়ার্নিং দিয়ে যাবে। এটা তোমার করা উচিত না। তাহলে দেখো, তোমার কর্তব্য পালন না করলেও কিন্তু অন্যজন আইনের দ্বারস্থ হতে পারে এবং তোমাকে উপদেশ নির্দেশ দিতে পারে, দিয়ে সে কর্তব্যটা পালন করতে তোমাকে বাধা দিতে পারে। সেটিরই আমরা উদাহরণ দিলাম। তাহলে এটিও আইনগত একটি বিষয়, তার যার ভিতরে রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, ব্যক্তিগত। হ্যাঁ, এই কর্তব্যগুলো কিন্তু আমাদের অবশ্যই থাকবে। যে যে সময়গুলো আমরা বলছি যে এই কর্তব্যগুলো থাকবে এবং এগুলা নিয়ে আমরা কি করব, এগুলো আমরা অবশ্যই পালন করব। কেন পালন করব? এই যে বলেছিলাম, মুদ্রার এপিঠ ওপিঠ, এই পিঠটি যদি আমরা ঠিক না রাখি, এই পাশটা যদি ঠিক না রাখি, তাহলে অন্য পাশটি কিন্তু কাজ করবে না। স্বাভাবিকভাবে আমি আমার সাংস্কৃতিক চর্চা যদি রাত 12টা 1টার দিকে উচ্চস্বরে করার চেষ্টা করি, সেটি কিন্তু সময় না, সেটি কিন্তু অন্য সময়। ঠিক আমি সেই কর্তব্য, সেই অধিকারটা নিতে হলে আমার কর্তব্য আছে, অর্থাৎ তখন করলে আমি এমনভাবে করবো যেন অন্যের অসুবিধা না হয়, অন্যের অসুবিধা না করে আমরা যেন সেটা করি, তাহলে এটা হতে পারে। তাহলে এটি আমাদের মূলত, আমরা যদি বলি যে এই কর্তব্যগুলাও ঠিক সেই অধিকারের মতোই সামাজিক আছে, অর্থনৈতিক আছে, সামাজিক কর্তব্য রয়েছে, অর্থনৈতিক কর্তব্য রয়েছে, রাজনৈতিক কর্তব্য রয়েছে, সাংস্কৃতিক কর্তব্য রয়েছে, ব্যক্তিগত কর্তব্য রয়েছে এবং ধর্মীয় কর্তব্য রয়েছে। আমরা যদি বলি তোমাকে ধর্মীয় কর্তব্য, আমরা কি বলি? আমরা জাকাত দেয়াটা বলি। জাকাত না দিলে তোমাকে নিশ্চয়ই আইনের দ্বারস্থ সেভাবে হতে হবে না, তবে ইনকাম ট্যাক্সটা তোমাকে অবশ্যই দিতে হবে। তারপরে আমরা যদি বলি যে আমরা দেখো যে অন্যকে সহযোগিতা করি, আমাদের যে সহযোগিতার বা সহমর্মিতার বিষয়টি, ধর্মীয় যে কর্তব্য, হ্যাঁ, এই বিষয়টি কিন্তু আমাদের অবশ্যই দেখতে হবে। আমরা এটা দেখবো। এবং আরেকটি যদি বলি ধর্মীয় কর্তব্য, যে তুমি তোমার ধর্মটা পালন করার সাথে সাথে যারা তোমার প্রতিবেশী আছে অন্য ধর্মাবলম্বী, তাদের ধর্মটা পালন করতে যাবে, এটাও কিন্তু তোমার ধর্মীয় কর্তব্য। হ্যাঁ, তারা যেমন তোমাকে অসুবিধায় ফেলবে না, তুমিও তাদেরকে অসুবিধায় ফেলবে না। তারা যেমন তার ব্যক্তিত্ব বিকাশের জন্য, তার ধর্ম পালন করার জন্য স্বাধীনতা পাবে, তুমি সেই স্বাধীনতাটা দিবে, তেমনি তুমি যখন তোমার স্বাধীনতাটা উপভোগ করবে তখন তারাও সেই সুযোগটা দেবে। এটি কিন্তু তোমার কর্তব্য। তাহলে এগুলো আমরা মোটামুটি আগে বলছি যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যক্তিগত কর্তব্য। আমরা এখন যদি একটু দেখি যে তাহলে অধিকার এবং কর্তব্যগুলোকে যদি আমরা পাশাপাশি রাখি, তাদের যদি কনফ্রন্ট করে দেই আর কি, তাহলে তারা কিভাবে কথা বলে একটু আমরা দেখার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী, কিভাবে তারা কথা বলে তোমরা একটু দেখো কিভাবে কথা বলে। আমরা সুন্দর একটা পিরামিড বলছি আর কি। হ্যাঁ, সুন্দর যদি পিরামিড বলি এবং তার যদি ব্লকগুলো বলি, তাহলে অধিকার এবং কর্তব্য মিলিয়েই কিন্তু আমাদের এই ব্লক। অধিকার এবং কর্তব্য মিলিয়েই হচ্ছে আমাদের এই বিষয়টি। অর্থাৎ এই সুন্দর একটি বিষয় যদি হয়, আমরা সুন্দর সমাজ যদি বলি, আমাদের সুন্দর রাষ্ট্র যদি বলি, সেটাকে যদি আমরা একটা পিরামিডের সাথে তুলনা করি, তাহলে অধিকার এবং কর্তব্য মিলে যদি আমরা একসাথে তৈরি করি, তাহলে সেই ব্লকটা, সেই পিরামিডটা সুন্দরভাবে হয়। আমরা সেটাই দেখছি। তাহলে আমাদের সর্বপ্রথমে আমরা একেবারেই যেটা হচ্ছে একেবারে টপ অফ দ্য পিরামিড বলছি, সেটা কি তোমরা দেখছো, যেটা সমাজবোধ থেকে এসেছে। এই দুটি ধারণাই, যেটা আমরা বলেছিলাম 3টি শর্তের মধ্যে। হ্যাঁ, 3টি শর্তের মধ্যে কি বলেছিলাম? সমাজবোধ থেকে আসবে, একটি অর্গানাইজেশন এটাকে স্বীকৃতি দিবে, সবার ভালো হবে, এটি আমরা বলেছিলাম কি অধিকারের শর্ত। সবার প্রথমে বলছে অধিকার এবং কর্তব্য দুটোই তোমার কোথা থেকে আসবে? সমাজবোধ থেকে আসবে। তুমি সামাজিক জীব, তুমি তোমার বিচার বিশ্লেষণ, বুদ্ধি, বিবেক খাটিয়ে তুমি দেখবে যে কোন কোন কাজগুলো তোমার করা উচিত এবং করার ক্ষেত্রে তোমার কি কি করা উচিত। তাহলে আমরা বলছি দেখো যে অধিকার এবং কর্তব্য দুটোই সমাজবোধ থেকে আসে। আমরা তারপরে পিরামিডের দ্বিতীয় যে ব্লক, সেই ব্লকটা নিয়ে যদি আমরা বলি, তাহলে বলছি দেখো একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। কেমন ভাবে? আমি সেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের কথাই বলি তোমাকে। তোমার অধিকার, তুমি বলছো যে তুমি ভালোভাবে জীবনযাপন করতে চাও, এটা তোমার অধিকার। তুমি ভালোভাবে রাতে ঘুমোতে চাও। তাহলে আরেকজনের কর্তব্য কি? সেই সময় সঠিকভাবে বা তার উচ্চস্বরে গান না বাজানো, উচ্চস্বরে কোনো আমি যদি বলি কোনো মিউজিক না বাজানো, তাহলে সেটা তার কর্তব্য। অর্থাৎ সে জানে যে রাত 12টা বা 1টা সেটি তার নির্দিষ্ট সময় না সেটা করার জন্য। তাহলে দেখো এটি তার জন্য অধিকার, আর ঠিক তার অপোজিটে এটি যে যার জন্য দরকার ছিল সেটা তার কর্তব্য। অর্থাৎ এটা ভাইস ভার্সা। যেমন সে মানে তার সুবিধা দেখবে, ঠিক ইনিও তার সুবিধা দেখবে। এ যেমন বি এর জন্য কাজ করবে, বি তেমন এ এর জন্য কাজ করবে। অর্থাৎ বি চায় সে এখন একটা সুন্দর
একটা কি করবে, বিশ্রাম নিবে, বিশ্রামের অধিকার, অবকাশের অধিকার। ঠিক এ তখন কি করবে যে রাত একটার সময় নিশ্চয়ই তাকে সেই অধিকারটা দেওয়া উচিত। তার যদি তার গান শুনতে ইচ্ছা হয়, মিউজিক যদি তার বাজাইতে ইচ্ছা হয়, সেটা একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে রাখবে। তাহলে বি কি করলো, বি এর এই অধিকারটা রক্ষা করার জন্য এ কিছু কর্তব্য পালন করলো, অর্থাৎ এ বি দুইজনকে সমান সমান ভাবে কাজ করলো। তাহলে এটি আমরা বলছি একজনের অধিকার বললে বা বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়, অর্থাৎ অবশ্যই ভাইস ভার্সা হিসেবে কাজ করে সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা আরেকটা ব্লক নিয়ে একটু কথা বলি, যেটি প্রথম দিক থেকে আমরা বলে আসছিলাম, যেটি নিয়ে আমরা বলছি, বারবারই বলছি যে এটি একই বস্তুর দুটি দিক, অর্থাৎ কয়েনের মতো। হ্যাঁ, তুমি দেখো তোমার কাছে যদি 5 টাকা বা 2 টাকার কয়েন থাকে, সেটি এক পাশে একেবারে তুলে দাও। হ্যাঁ, একেবারে ভালোভাবে ঘষে ঘষে তুলে তুমি ওইটা দিয়ে বিনিময় করতে যাও, তোমাকে কিছু দেয় কিনা, দিবে? অবশ্যই দিবে না। বিনিময়ের মাধ্যম হিসেবে সেটি আর কাজ করতে পারবে না। সেটা ধাতু হিসেবে হয়তো তুমি কিছু মূল্য পাবে, বাট সেই 2 টাকা বা 5 টাকার কয়েনটি কিন্তু তুমি বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবে না। বিনিময়ের মাধ্যম হলে কি করতে হবে, একটা অর্গানাইজেশন সেটাকে কি করতে হবে, স্বীকৃতি দিতে হবে। কিভাবে স্বীকৃতি দিতে হবে, 5 টাকার নিচে হলে সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক দিবে না, সেটা সরকার দিবে। অর্থাৎ একটা অর্গানাইজেশন সেটা স্বীকৃতি দিচ্ছে যে ইয়েস, এগুলো হচ্ছে বিনিময়ের মাধ্যম, হ্যাঁ, মিডিয়া অফ এক্সচেঞ্জ। তারপরে সেটা দুই পাশে সমান থাকতে হবে, অর্থাৎ তুমি এক পাশে ঘষে তুলে ফেলে শুধু আরেক পাশে নিয়ে যাচ্ছ, সেটা কিন্তু করবে না। তাহলে কি হচ্ছে, আমরা বলছি যে একই বস্তু দুটা দিক, একটা দিক ঠিক ব্যবহার করতে হলে দ্বিতীয় দিকটাও তোমার ঠিক রাখতে হবে। কোনোভাবেই তুমি একেবারে গা ছাড়া দিয়ে থাকতে পারবে না, না সবগুলো আমার অধিকার, 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 আমি সব পাই। যেমন আমরা আমাদের কি বলি, আমরা বারবার একটু কথা বলি যে ফ্যামিলি ইজ দ্য মিনি স্টেট। আমাদের ছোট যারা আছে তারা বলে না, না আমার চাই চাই চাই, তারা শুধু অধিকার সংজ্ঞাটা শিখছে, কর্তব্যটা শেখে নাই, সেই জন্য বলে। কিন্তু যারা সিনিয়র আছে তারা কি বলে যে না তুমি একটু ধৈর্য ধরো, কারণ তার মাথায় অধিকার কর্তব্য দুটো বিষয়ই আছে, যে শুধু তুমিই বলতে পারো না তুমি সবকিছু চাই, তুমি ছাড়াও আরো 2টা তোমার ভাই বোন আছে, তাদেরও অধিকার কর্তব্য আছে, অধিকার আছে। দ্যাটস ওয়াই দেখো যে এই যে অধিকার এবং কর্তব্য আমরা বলছি যে আমাদের ভাইস ভার্সা, অর্থাৎ দুটোই থাকতে হবে। এবং সেটাই যদি হয়, সেই চেক অ্যান্ড ব্যালেন্স হলেই কিন্তু একটা সুন্দর উপায় হয়, সুন্দর সিস্টেম হয়, সুন্দর সিস্টেম ডেভেলপ হয়, যার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এবং আমরা আরেকটা যেটা বলছি তোমরা খেয়াল করে দেখো, যেটা ফাউন্ডেশন ব্লক আমরা বলছি যে অধিকার এবং কর্তব্যের আরেকটি ব্লক আমরা এখানে সুন্দর দেখতে পাচ্ছি। নাগরিকের যা অধিকার রাষ্ট্রের জন্য তা কর্তব্য, অপরদিকে রাষ্ট্রের যা অধিকার নাগরিকের তা কর্তব্য। অর্থাৎ আমরা যখন নাগরিক তথা জনগণের কথা বলবো, তাদের সুষ্ঠুভাবে বেঁচে থাকার কথা বলবো, তার মানবিক উন্নয়নের কথা বলবো, তাকে আন্তর্জাতিক মানের নাগরিক করে তোলার কথা বলবো, তখন কিন্তু রাষ্ট্র থেকে আমরা অনেক সুযোগ সুবিধার কথা বলবো। অর্থাৎ রাষ্ট্রের সাথে একেবারেই একচ্ছত্রভাবে তারা লেগে থাকে, কোনোভাবেই রাষ্ট্র ছাড়া আমরা এগুলো কল্পনাই করতে পারি না, এই অর্গানাইজেশন ছাড়া এই বিষয়গুলো আমরা কল্পনাই করতে পারি না। তাহলে আমরা কি বলছি যে দেখো রাষ্ট্রের জন্য যা দরকার সেগুলো জনগণের কি কর্তব্য, এবং আমার জন্য যা দরকার অর্থাৎ নাগরিকের যা দরকার সেটা রাষ্ট্রের জন্য কর্তব্য। যেমন আমি বলি আমার মানবিক বিকাশের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এগুলো অবশ্যই জরুরি, এগুলো আমার অধিকার। তাহলে এগুলো কে নির্ধারণ করছে, এগুলো এনশিওর করার জন্য দায়িত্বপ্রাপ্ত কে, রাষ্ট্র। আমরা প্রাইমারি এডুকেশন বলি, হায়ার এডুকেশন বলি, হায়ার সেকেন্ডারি এডুকেশন বলি, সেগুলো ফ্রি, হ্যাঁ, সেগুলো রাষ্ট্র আমাদের দিচ্ছে। তারপরে আমরা যদি বলি আমাদের বেসিক নিড যেগুলো আছে, আমাদের চিকিৎসার জন্য তোমরা দেখবে আমাদের সরকারি হসপিটাল রয়েছে এবং সেগুলো আছে, এবং এগুলো সবকিছুর জন্য কিন্তু একটা মেকানিজম কাজ করছে আমাদের বেসিক নিড গুলাকে ফুলফিল করার জন্য। আমাদের মানবিক, আমাদের সামাজিক, আমাদের ব্যক্তিগত, আমাদের ধর্মীয় এই বিকাশগুলোর জন্য কিন্তু এগুলো কাজ করছে। ফলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কি বলতে পারি, তোমরা খেয়াল করে দেখো যে অধিকার এবং কর্তব্য যদি মুখোমুখি করি তাহলে আমরা বলবো তারা একই সাথেই চলে, তাদেরকে আলাদা করার কোনো উপায় নেই। হ্যাঁ, এক জায়গায় শুধু এমন করতে পারি না শুধু অধিকার থাকবে, আরেক জায়গায় কর্তব্য থাকবে, তারা একই সাথেই থাকবে। হ্যাঁ, অধিকার এবং কর্তব্য একই সাথেই থাকবে। অর্থাৎ আমরা চিনি ছাড়া চা বানাতে পারি, পানি ছাড়া চা বানাতে পারি না, কফি বানাতে পারি না, মাথায় রাখবে। হ্যাঁ, সো এদের সাথে সম্পর্কটা হচ্ছে একেবারেই পরিপূরক, একজন আরেকজনের সাথে একেবারেই অঙ্গাঙ্গি ভাবে থাকে। একজন আরেকজনের সাথে যদি মিট না হয় তাহলে তারা ফ্লোরিশ করতে পারে না, হয়তো থাকবে কিন্তু ফ্লোরিশ করতে পারে না। তাহলে আমরা এখান থেকে বোঝানোর চেষ্টা করছি যে অধিকার ভার্সেস কর্তব্য, আমরা এখানে যা বলছি যা লিখছি তোমরা দেখছো যে এটি আমাদের কতটা বেশি একসাথে আরেকজনের সাথে রিলেটেড। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো যে আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করলাম, অর্থাৎ আমরা অধিকার এবং কর্তব্য নিয়ে কথা বললাম, এবং তার আগের লার্নিং আউটকাম যেটি ছিল, আমরা যেটা প্রথমেই ঘোষণা করেছিলাম যে অধিকার কি, নাগরিকের তথ্য অধিকার কি সেটি জানবো, আমাদের বাংলাদেশের নাগরিক তথ্য অধিকার আইন কি সেটা তোমরা ব্যাখ্যা করবে, আশা করি তোমরা সেটা লিখে ফেলেছো। এবং বোনাস আউটকাম হিসেবে, লার্নিং আউটকাম হিসেবে আমরা
অধিকার কর্তব্য কি সেটি একটু বলার চেষ্টা করলাম, সাথে সাথে কর্তব্য এবং অধিকারের যে একটি পারস্পরিক সমঝোতা, পারস্পরিক ঋদ্ধতা, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করলাম সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা বলি এতক্ষণ আমরা যেটি নিয়ে কথা বললাম সেটা আমাদের লার্নিং আউটকাম ছিল, এবং এটি তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। শুধু তোমরা শিক্ষার্থী হিসেবে না, তোমরা ভালো নাগরিক, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে সেই হিসেবেও। এবার আমরা আমাদের পাঠ পরিকল্পনার দ্বিতীয় সেগমেন্টে চলে যাই, ইভ্যালুয়েশন। অর্থাৎ আমরা কিছু মূল্যায়ন রাখবো প্রতি ক্লাসের মতোই। এবং তোমরা, আমার বলতে খুবই ভালো লাগে, আমাদের শিক্ষার্থী যারা তোমরা আছো, তোমরা খুবই প্রম্পট, তোমরা খুবই কুইক আন্ডারস্ট্যান্ডিং, তোমরা খুব দ্রুত বুঝো এবং দ্রুত উত্তর দাও। এটা কিন্তু খুবই ভালো একটা সাইন। হ্যাঁ, তোমরা খুব সুন্দর উত্তর দিচ্ছ, এবং আমি যে প্রশ্নগুলো, ইভ্যালুয়েশনগুলো এখানে দিচ্ছি সেগুলো আবার ক্লাসরুমে গিয়ে দিচ্ছি, তোমরা সেখানে উত্তর দিচ্ছ। আমার কিন্তু খুবই ভালো লাগে এগুলা। এই যে তোমাদের ভিতরে এবং আমাদের ভিতরে ভার্চুয়ালি যে আমরা বলবো আদান প্রদানটি হচ্ছে, তথ্যের আদান প্রদানটি হচ্ছে বা অবজারভেশন দিচ্ছি, সেগুলো কিন্তু তোমাদের নিশ্চয়ই কাজে দিচ্ছে, এবং তোমরা তোমাদের কোনো প্রবলেম হলে সেটা আমাদের জানাচ্ছ। ইভ্যালুয়েশনটার প্রথম ইভ্যালুয়েশন কি? আমাদের প্রশ্নটা হচ্ছে, তোমরা এখানেও লিখবে বা তোমাদের গুগল ক্লাসরুমের স্ট্রিমেও লিখতে পারো। এখানে আমরা বলছি বাংলাদেশে কত সালে তথ্য অধিকার আইন পাশ করা হয়, সালটি তোমরা লিখো। এখানে কমেন্ট সেকশনে তোমরা সালটি লিখলেই আমরা উত্তরটা পাবো, এবং তোমাদের সবাইকে এখানে আমরা লেখার জন্য বলছি। এবং আমি বারবার বলি যে আমরা যে বিষয়গুলো পড়ি, আমরা নাগরিক হিসেবে, জনগণ হিসেবে সেগুলো আমাদের জানা দরকার। নট নেসেসারিলি যে আমাদেরকে মানবিক বিভাগের শিক্ষার্থী হতেই হবে। আরো করে যদি বলি যে নট নেসেসারিলি তোমাকে সিভিক্সের স্টুডেন্ট হতে হবে, তুমি একজন নাগরিক হিসেবে, জনগণ হিসেবেও কিন্তু এই জিনিসগুলো জানতে পারো, বলতে পারো। দ্বিতীয়টি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী, তথ্য কমিশন কতজন কমিশনার নিয়ে গঠিত? আমাদের দ্বিতীয় মূল্যায়নের প্রশ্ন হচ্ছে, তথ্য কমিশন কতজন কমিশনার নিয়ে গঠিত? অর্থাৎ আমরা এখানে বলছি যে কতজন কমিশনার থাকবে। তোমরা এখানে সম্পূরক তথ্য হিসেবে তুমি কতজন, যে একটা শর্ত রয়েছে আমি বললাম, সেটি তোমরা দিয়ে দিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা এখানে যেটি বলছি সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা দেখে যে আমাদের এখানে যা আছে আমরা সেগুলো বলার চেষ্টা করছি। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা ইভ্যালুয়েশনের কথা বললাম, এবং আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটির শেষের দিকে রয়েছে, এবং আমরা শেষ বললেও আমরা আমাদের এই ক্লাসের একটি বিষয় আমরা বলার চেষ্টা করি, যেটি হচ্ছে আমরা হোমওয়ার্ক দেই, এবং হোমওয়ার্কের পরে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করার চেষ্টা করি। আমরা হোমওয়ার্কটা একটু নিয়ে নেই। হোমওয়ার্কটি হচ্ছে, আমরা আবারও বলি, গুগল ক্লাসরুমে তোমরা সংযুক্ত হয়ে যাও, এবং এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত একটি হোমওয়ার্ক, যেটি হচ্ছে জাতিসংঘ স্বীকৃত মানবাধিকার, যেটি লাস্ট ক্লাস, আমরা কিন্তু তোমার হোমওয়ার্কের ভিতর দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। অর্থাৎ জাতিসংঘ স্বীকৃত যে মানবাধিকার 30টি ধারা রয়েছে, 30টি ধারায় তোমরা লিখবে, এটি গুগল ক্লাসরুমে অলরেডি দেয়া আছে অ্যাসাইনমেন্টটা। তোমরা ধারাগুলো লিখে সেটা পিডিএফ করে আমাকে সেখানে সেন্ড করবে। তাহলে আমরা কি বলছি সুপ্রিয় শিক্ষার্থীরা, সেখানে তোমরা সেন্ড করবে, সেখানে রাখবে এবং সেটি দিবে। এবং এটি তোমাদের জন্য কিন্তু একটা মাস্ট, এটা মাস্ট হোমওয়ার্ক। এটি না হলে তোমরা যখন সরাসরি ক্লাস করতে আসবে, সেখানেও কিন্তু আমরা অবশ্যই এটা একটা কম্পিটিশন করবো বলেছি, এবং সেখানে নিতেই হবে। সো এখন থেকে তোমরা কাজ কমিয়ে ফেলো। এবং আমি তোমাদেরকে আবারও বলছি যে আমরা এই চ্যাপ্টারে হোমওয়ার্ক একটি রাখছি, এবং তোমাদের যদি যাদের হয়ে গেছে তারা কিন্তু বারবার ওটাকে রিভাইজ করবে, এবং এমনভাবে সেটাকে আয়ত্ত করবে যেন সেটাতে তোমাদের মাস্টারিটা যেন খুব ভালো হয়। এটি আমাদের বলছে। আমরা ক্লাসের একেবারেই শেষের দিকে সুপ্রিয় শিক্ষার্থী। এবার আমরা একটু যেটি দেখবো, যে আমরা বলি যে আমরা একটু থিঙ্ক আউট অফ দ্য বক্স চিন্তা করি। আমাদের জানো বিজয়ের মাস যাচ্ছে, এবং বিজয়ের মাস হিসেবে আমাদের ওই যে শিক্ষার্থীদের মানবিক বিকাশ বা তাদের গুণের বিকাশ সাধনের জন্য আমরা বিভিন্ন কার্যকলাপ অংশগ্রহণ করি, আমরা আয়োজন করি। সেটির ধারাবাহিকতায় তোমরা আমাদের দেখবে আমাদের নোটিশ বোর্ডে, আমাদের ফেসবুক পেজে, রাজশাহী কলেজের ফেসবুক পেজে খুব সুন্দর করে বিভিন্ন কম্পিটিশন বলা আছে, প্রতি ক্লাসে বলছে। আমি জানি না তোমরা কতজন পার্টিসিপেট করছো, তবে আমার ব্যক্তিগত মতামত, তোমরা যদি আন্তর্জাতিক মানের শিক্ষার্থী হতে চাও, আমি বারবার বলছি, শুধু তোমার একাডেমিক রেজাল্টই কিন্তু তোমার বাইরের ইউনিভার্সিটি পড়ার জন্য যথেষ্ট না। তোমার এই যে একাডেমিক বাইরেও যে এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, এই সার্টিফিকেটগুলো কিন্তু তোমার জন্য অনেক বেশি দরকার। বিভিন্ন অলিম্পিয়াড আছে, ন্যাশনাল অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এই জায়গাগুলোর সার্টিফিকেট কিন্তু তোমাকে হেল্প করবে। তোমাদের ভিতরে অনেক শিক্ষার্থী আছে আমি জানি, যাদের মেধা বিশ্বমানের, যারা অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ইয়েল, তোমাদের সেখানে তোমরা গিয়ে তোমাদের মেধার সাক্ষ্য রাখতে পারো। তাহলে তার জন্য কি দরকার? তার জন্য যেমন তোমাদের মেধা দরকার, সাথে সাথে কি দরকার? সাথে সাথে দরকার তোমাদের সুষ্ঠু পরিকল্পনা। অর্থাৎ তোমার যে ক্যারিয়ার পাথ কি হবে বা তোমার কি কি থাকা দরকার, সেটা যদি আগে থেকে জেনে নাও এবং সেগুলোকে তোমরা তোমাদের নিজেদের ইনভলভ করো, তোমাদেরকে এনকারেজ করো, তাহলে কিন্তু তোমরা সেগুলো পেরে যাবে। এই যে আমি বলছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, ন্যাশনাল ইন্টারন্যাশনাল
কম্পিটিশন, এই সবগুলা কিন্তু তোমাদের দরকার এবং এই সবগুলা তোমাদের প্রয়োজন। তাহলে আমরা বলছি আমাদের ওয়েবসাইট দেখো, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট দেখো, সবগুলাই দেখে তোমরা এগুলাকে অংশগ্রহণ করতে শুরু করো। কারণ আমরা যেটা বলছি তোমাদের 6টা বা 7টা বই, সেগুলো শেষ করার বাইরেও অনেক বই থাকবে। আমি সব বর্ষের শিক্ষার্থী, সব বিভাগের শিক্ষার্থীদের বলছি তোমরা অবশ্যই এই বিষয়টি মাথায় রাখো। কারণ আমাদের কি হয়, একেবারে শেষ পর্যায়ে গিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি ভালো করে, বাট শেষে তারা জানতো না যে বাইরের দেশে পড়তে হলে, বাইরে ইউনিভার্সিটি পড়তে হতে পড়ালেখার বাইরেও এই সিস্টেমগুলো লাগে। সেই জন্য আমরা এই প্রয়োজনীয় বিষয়গুলো আমি তোমাদের আগেই বলে দিচ্ছি। সেই জন্য তোমরা আমাদের ওয়েবসাইটে যাও, কলেজের ওয়েবসাইটে যাও, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন ওয়েবসাইটে যাও, তারা কি কি চায়, তাদের সাথে ভলেন্টিয়ারি বিভিন্ন বিষয় কার্যকলাপ আছে সেগুলোর সাথে সংযুক্ত হও এবং সেগুলোর সাথে সংযুক্ত থেকে নিজেদেরকে আপডেট করো, নিজেদেরকে ভলেন্টিয়ার হিসেবে গড়ে তোলো, নিজেদেরকে এখন থেকেই কাজে লাগানোর চেষ্টা করো। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, অলরেডি তোমাদের অনেক কর্তব্য হয়ে আছে। তোমরা সমাজ রাষ্ট্রকে দেবার জন্য অনেক বিষয় আছে যেটা করে। তুমি বিশ্বের দিকে তাকিয়ে দেখো, যারা বিশ্বমানের শিক্ষার্থী তারা দেশ, জাতি, রাষ্ট্র এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিশ্বর জন্য অনেক কিছু করছে। সেটির জন্য তোমরা প্রস্তুত হও এবং এটি আমাদের স্বপ্ন, এটি আমাদের মূলত লক্ষ্য, যে তোমাদেরকে আমরা কিভাবে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বমানের একজন মানুষ বা বিশ্বমানের একজন নাগরিক হিসেবে বা শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে পারি। সেটি আমাদের চিন্তা এবং সেই ধারা রেখেই আমরা আমাদের পাঠগুলো সাজিয়ে থাকি, আমাদের বিষয়গুলো তোমাদের বোঝানোর চেষ্টা করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের মূলত আমরা বলি যে আসলে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। এগুলো সবকিছুর জন্য তোমাদের স্টাডি দরকার এবং তোমরা সুষ্ঠুভাবে পড়ালেখা করবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সেটা তোমাদের কমেন্টে সেটা আমাদের দিবে, আমাদেরকে রেজ করার চেষ্টা করবে, কলেজকে জানানোর চেষ্টা করবে এবং আমরা চেষ্টা করব তোমরা তোমাদের সহযোগিতা করার জন্য যথেষ্ট করার। এবং তোমরা সুস্থ থাকবে, তোমরা ভালো থাকবে, তোমরা ভালোভাবে লেখাপড়া করবে এবং সর্বোপরি তোমরা ভালো পরিবারের সদস্য, ভালো সমাজের সদস্য, ভালো নাগরিক এবং বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠো, এই দোয়া এবং এই শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।